আসসালামু আলাইকুম। ইজি টু গো এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি শাওন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ক্লাসে। আজকের এই ক্লাসটিতে আলোচনা করা হবে অষ্টম শ্রেণীর জীবন এবং জীবিকা বইয়ের যেই পঞ্চম চ্যাপ্টারটি রয়েছে, অর্থাৎ আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয়। এই আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় চ্যাপ্টারটির উপরে। এই চ্যাপ্টারটি আমরা দুইটি ভাগে ভাগ করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। আজকের এই ক্লাসে আমরা মূলত আমাদের যেই প্রথম ভাগ রয়েছে সেই প্রথম ভাগ নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটিতে মোট যে আলোচ্য বিষয়গুলো রয়েছে সেই আলোচ্য বিষয়গুলোকে আমরা মোট 7টি ভাগে ভাগ করেছি। তার মধ্যে প্রথমত হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তি সম্পর্কে জেনে নিই, দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন আর্থিক সেবার পরিচয়, তৃতীয়ত হচ্ছে বিনিয়োগ সেবা, 4 নম্বরে ঋণ সেবা, 5 নম্বরে বীমা সেবা, 6 নম্বর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও অনলাইন ব্যাংকিং সেবা এবং 7 নম্বরে রয়েছে আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং প্রাপ্য সুবিধা। এই 7টি ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি ভাগ নিয়েই মূলত আমরা হচ্ছে এখানে আলোচনা করব। এবং যেহেতু চ্যাপ্টারটি বেশ বড়, যার জন্য আমরা দুইটি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমরা হচ্ছে প্রথম যে ধাপগুলো ছিল, প্রথম যে আলোচ্য বিষয়গুলো ছিল সেই আলোচ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আমাদের যে দ্বিতীয় পার্ট থাকবে সেই দ্বিতীয় পার্টে আমরা মূলত আলোচনা করব আমাদের যেই এই অধ্যায়ের যে শেষের অংশগুলো রয়েছে সেই শেষের অংশগুলো নিয়ে। এখন আপনার স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ছবি আসলে এই চ্যাপ্টার রিলেটেড। এই চ্যাপ্টারের ভিতরে যখন আমরা প্রবেশ করব তখন আশা করছি এই ছবিগুলোকে চ্যাপ্টারের যে আলোচ্য বিষয়গুলো রয়েছে সেই আলোচ্য বিষয়গুলোর সাথে অনেকটা রিলেট করতে পারবেন। আমরা আমাদের চলতি পথে অনেক সময় অনেক আহ ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান দেখে থাকি, আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান দেখে থাকি। কিন্তু আমরা জানি না সেই প্রতিষ্ঠানগুলো থেকে কিভাবে আমরা ঋণ নিবো বা কিভাবে সেখানে আমানত রাখবো, জামানত রাখবো বা এই সংক্রান্ত বিষয়ে আমাদের হয়তো তেমন কোনো ধারণাই নেই। কিন্তু আমরা পূর্ববর্তী চ্যাপ্টারগুলোতে যে পড়ে এসেছি যে আমরা উদ্যোক্তা হবো, আমরা নিজেদের ব্যবসা নিজেরা তৈরি করবো। কিন্তু আপনি যদি উদ্যোক্তা হতে চান বা ব্যবসা হতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অর্থনৈতিকভাবে সচ্ছল হতে হবে বা হচ্ছে একটা মূলধন লাগবে যে মূলধন দিয়ে আপনি ব্যবসাটা শুরু করবেন। এই মূলধন কিভাবে আপনি জোগাড় করতে পারেন, এই মূলধন জোগাড় করার যে প্রক্রিয়াগুলো রয়েছে বা আপনার সঞ্চিত অর্থ কিভাবে আপনি জমা করতে পারেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই চ্যাপ্টারটিতে আলোচনা করা হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে এই চ্যাপ্টারের যে মূল বিষয়গুলো রয়েছে সেই মূল বিষয়গুলোতে চলে যাওয়া যাক। জীবন এবং জীবিকা বইয়ের আজকে আমরা পঞ্চম চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। আমাদের এই পঞ্চম চ্যাপ্টারটির নাম হচ্ছে আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় এবং এই চ্যাপ্টারটিতে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। মোট 7টি ভাগে ভাগ করা হয়েছে। চ্যাপ্টারটি শুরু করার পূর্বে আমরা চেষ্টা করব এই যে 7টি ভাগ আছে এই 7টি ভাগ নিয়ে কিছুটা মৌলিক পর্যালোচনা করার। প্রথমে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে পরবর্তীতে আসলে পুরো ক্লাসটা করতে আপনাদের জন্য সহজ হয়ে যায়। প্রথমত আমরা আলোচনা করব বিভিন্ন রকমের আর্থিক অন্তর্ভুক্তি। আর্থিক অন্তর্ভুক্তি কি, আর্থিক অন্তর্ভুক্তি কেন দরকার বা সেই বিষয়গুলো কি জন্য হয়ে থাকে। পরবর্তীতে আমরা আলোচনা করব বিভিন্ন আর্থিক সেবার পরিচয়, কোন কোন খাত থেকে আমরা আর্থিক বা অর্থনৈতিকভাবে সেবা গ্রহণ করতে পারি, এই বিষয়গুলো জানবো। পরবর্তীতে আমরা শিখব বিনিয়োগ কি, বিনিয়োগ সেবা কিভাবে গ্রহণ করা যায় বা এটা কিভাবে কাজ করে। পরবর্তীতে আমরা শিখব ঋণ সেবা, বিনিয়োগ এবং ঋণের মধ্যে কি তফাৎ রয়েছে এবং কোনটা কোন কাজে ব্যবহার করা হয় এই বিষয়গুলো নিয়ে জানবো। এবং পঞ্চম আমরা শিখব বীমা সেবা। বীমা কি, বীমা কাদের জন্য প্রযোজ্য, বীমা কিভাবে করতে হয়, বীমার সুবিধা অসুবিধা কি, উপকার অপকার কি, বা বীমা কিভাবে শুরু হয়েছিল, বীমার যে ধারণাটা সেটা কিভাবে এসেছিল, এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং 6 নম্বরে আমরা আলোচনা করব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং অনলাইন ব্যাংকিং সেবা সম্পর্কে। আপনারা জানেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বলতে মূলত বোঝানো হচ্ছে যে এমএফএস সার্ভিসগুলো আছে, সেই এমএফএস সার্ভিসগুলোকে, যেমন বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদি। পাশাপাশি কিন্তু আমরা জানবো যে বিভিন্ন ব্যাংকের যে অনলাইন সেবা রয়েছে। আপনারা জানেন এখন কিন্তু বেশিরভাগ ব্যাংকেরই অনলাইন সেবা রয়েছে। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এখন অনলাইনে সেবা নিতে পারেন। আর মোটামুটি সবগুলো বেসরকারি ব্যাংকে এখন অনলাইনে সেবা প্রদান করে থাকে। আবার সরকারি ব্যাংকগুলো আস্তে ধীরে আসলে তাদের সেবাগুলোকে অনলাইনের দিকে ধাবিত করছে। এবং সর্বশেষ আমরা আলোচনা করব
আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং প্রাপ্ত সুবিধা। এই যে আমরা আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে কথা বলবো, একটু পরে আমরা আর্থিক অন্তর্ভুক্তি কি এবং সেটা কিভাবে কাজ করে এসব নিয়ে আলোচনা করব। এই আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের জন্য বা এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের আসলে কোন কোন যোগ্যতাগুলো দরকার হবে, কোন কোন সুবিধাগুলো আমরা পাবো, এসব ব্যাপারে নিয়ে আলোচনা করব। তো আমরা হচ্ছে টোটাল 7টা ভাগে ভাগ করব এই চ্যাপ্টারটিকে, এবং এই 7টা ভাগ নিয়ে আমরা মূলত পুরো ক্লাসে আলোচনা করব। তো আমরা হচ্ছে প্রথমে আলোচনা করে নিলাম যে 7টা ভাগ কি কি। তো আমরা এখন হচ্ছে মূল চ্যাপ্টারে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই হচ্ছে একটা কবিতার মতো করে বলা আছে, হাত বাড়ালেই পেতে আরো আর্থিক সুবিধা, লাগাও যদি কাজে তবে অভাব থাকবে না। 10টি টাকার হিসাব হলেও পেতে পারো ঋণ, সেই ঋণেতে বদলে যাবে তোমার খারাপ দিন। ধনী গরিব প্রান্তিক জন সবাইকে জানাও ভাই, আর্থিক অন্তর্ভুক্তি ছাড়া মোদের গতি নাই। এখন এখানে হচ্ছে যে জিনিসটা হাইলাইট করার মতো, যে জিনিসটা নিয়ে আলোচনা করার মতো, সেটা হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তি। এই যে শব্দটা আমরা বললাম আর্থিক অন্তর্ভুক্তি, এই আর্থিক অন্তর্ভুক্তি জিনিসটা আসলে কি, এই জিনিসটা কিভাবে কাজ করে, এটা নিয়ে মূলত আমাদের যে প্রথম ভাগটি রয়েছে, এই প্রথম ভাগে আমরা আলোচনা করব। দেখতে পাচ্ছেন আর্থিক অন্তর্ভুক্তি সম্পর্কে জেনে নিই। আমরা হচ্ছে প্রথমতই আর্থিক অন্তর্ভুক্তি সম্পর্কে জানবো। তার আগে আমরা হচ্ছে একটু আলোচনা করে নিই আমাদের এখানে যে কবিতাটা বলা হয়েছে, সেই কবিতাটার মধ্যে মূলত কি বলা হয়েছে। আমরা যদি কোনো ব্যবসা করতে যাই, আগের অধ্যায়গুলোতে আমরা শিখেছি বিভিন্ন ব্যবসা সম্পর্কে, সেই ব্যবসাগুলো কিভাবে করতে হয়, আর সেই ব্যবসাগুলো আমরা কিভাবে পরিচালনা করতে পারি, বা একটা ব্যবসাকে কিভাবে তার পরিসরটাকে বাড়ানো যায়। তো একটা ব্যবসা করার জন্য সর্বপ্রথমত আমাদেরকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের আইডিয়া লাগবে, যেটা আমরা পূর্ববর্তী অধ্যায়ে শিখেছি কিভাবে আমরা আইডিয়া পেতে পারি। এবং পরবর্তীতে কিন্তু সেই ব্যবসার আইডিয়াটাকে বাস্তবে রূপান্তর করার জন্য আমাদের অবশ্যই অর্থ লাগবে, অর্থাৎ টাকা লাগবে। এখন এই টাকাটা আমরা কিভাবে পেতে পারি? আমরা হচ্ছে জন্মগতভাবে সবাই ধনী নাও হতে পারি। আবার অনেকে আছে যারা প্রান্তিক জনগোষ্ঠী, অর্থাৎ একদম প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে, তাদের ক্ষেত্রে হয়তো বা টাকা পয়সার অতটা আহ, নাও থাকতে পারে শহরের মানুষের তুলনায়। শহরের মানুষের হয়তো তুলনামূলক গ্রামের মানুষের থেকে একটু বেশি টাকা পয়সা বা টাকা পয়সা পাওয়ার একটা সুযোগ সুবিধা থাকে। কিন্তু যারা একদম প্রান্তিক, একদম একদম বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে সেখানে বসবাস করে, তাদের পক্ষে হয়তো একটু ডিফিকাল্ট, একটু কষ্ট সেই সেবাগুলো গ্রহণ করার জন্য। তো যেহেতু একটা ব্যবসা চালু করার জন্য অবশ্যই আমাদেরকে টাকা লাগে, সেই টাকাটা আমরা কিভাবে পেতে পারি, এই জন্য কিন্তু বলা হয়েছে 10 টাকা দিয়ে হিসাব করলে, অর্থাৎ আপনি 10 টাকা দিয়ে ব্যাংকে হিসাব করলেও কিন্তু সরকারি বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিতে পারেন, এবং সেই ঋণ নিয়ে সেই ঋণের টাকাগুলো দিয়ে আপনি ব্যবসা চালু করতে পারেন। এবং একটা ব্যবসায়ী কিন্তু পারে আমাদের যে ভবিষ্যৎ রয়েছে ভবিষ্যৎটাকে আরো সুন্দর করতে, এবং একটা চাকরির পিছনে না ছুটে নিজেরা আরো মানুষকে কিভাবে চাকরি দিতে পারি, কিভাবে নিজেরা উদ্যোক্তা হতে পারি, এই সম্পূর্ণ বিষয়টা, এই সম্পূর্ণ কনসেপ্টটাই মূলত হচ্ছে তারা এই কবিতাটার মধ্যে বুঝিয়েছে। অর্থাৎ আমরা হচ্ছে যে কোনো ব্যবসা চালু করার জন্য আমাদের যে অর্থনৈতিক সক্ষমতা প্রয়োজন, অর্থ প্রয়োজন, টাকার প্রয়োজন, সেই টাকাটা আমরা কিভাবে ম্যানেজ করতে পারি, বা কিভাবে কোনো একটা ব্যাংক থেকে সেই টাকাটা নিতে পারি, এবং তার জন্য কি 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 সামর্থ্য আমাদের দরকার, কি কি সক্ষমতা আমাদের দরকার, এই বিষয়টি নিয়ে মূলত এখানে বলা হয়েছে। আমরা হচ্ছে এখন আমাদের যে আর্থিক অন্তর্ভুক্তি সম্পর্কে জেনে নিই, এই যে পার্টে রয়েছে এই পার্টে নিয়ে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে একটা সংলাপ দেওয়া হয়েছে, যেটা আমান এবং শিক্ষকের মধ্যে হয়েছে। আশা করছি আপনারা এটা নিজেরা পড়ে নেবেন। আমি এটা পড়ে শুধু শুধু পুরো ক্লাসটাকে বেশি বড় করছি না, আমি এটার যে সারমর্ম রয়েছে সেই সারমর্মটা নিয়ে আলোচনা করব। যেমন এখানে শিক্ষক কিছু কথা বলেছে, যে কথাগুলো হচ্ছে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান মূলত যেসব সেবা প্রদান করে তা হচ্ছে, অর্থাৎ এই যে আমাদের গল্পের বা আমাদের যে সংলাপের আমান ছিল, আমান কিন্তু শিক্ষককে বলেছে যে আমরা ব্যাংকে টাকা জমা রাখি, ব্যাংক থেকে ঋণও পাই, ব্যাংক থেকে আমরা দুই ধরনের কাজে কিন্তু করতে পারি। ব্যাংকে আমরা টাকা জমাও রাখতে পারি, আবার ব্যাংক থেকে ঋণও পেতে পারি। এই যে ব্যাংকে শুধু টাকা জমা রাখা বা ঋণ পাওয়া, এসবের বাইরেও আমরা যে ধরনের সেবাগুলো ব্যাংক থেকে পেতে পারি তা হচ্ছে আমানত হিসেবে সঞ্চয় গ্রহণ। আমানত হিসেবে সঞ্চয় গ্রহণ, এই বিষয়টা মূলত কি বা এটা দিয়ে কি বোঝানো হয়েছে, আমরা হচ্ছে একে একে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আমানত হচ্ছে আমরা হচ্ছে অনেক সময় বলি যে কথা দিয়ে কথা রাখা লাগে, বা আমানত রাখলে সেই আমানতটাকে রক্ষা করতে হয়। অর্থাৎ আপনার বন্ধু আপনাকে হচ্ছে এটা কলম দিয়েছে, এবং সে বললো যে বন্ধু এটা তোমার কাছে আমানত রাখলো, আমি তোমার কাছ থেকে এটা কালকে নিয়ে নিব। তো এই যে আমানতটা হচ্ছে আপনার কাছে সে রাখলো, সে কালকে আপনার থেকে নিয়ে নিবে,
এই যে আপনার কাছে জমা রাখা এবং কালকে নির্দিষ্ট সময় পরে সেই জিনিসটা আপনার থেকে ফেরত নেওয়া, এই বিষয়টাই কিন্তু মূলত আমানত হিসেবে বলা হয়ে থাকে। তার মানে আমানতকে আমরা জানতে পারলাম, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট জিনিস নির্দিষ্ট সময়ের জন্য একটা প্রতিষ্ঠানের কাছে জমা রাখাই মূলত আমানত। তো আমানত হিসেবে আমরা কি করতে পারি? সঞ্চয় গ্রহণ করতে পারি। এখন প্রশ্ন হতে পারে সঞ্চয় কি? সঞ্চয়ের জন্য এখানে হচ্ছে একটা সুন্দরভাবে বলা আছে যে আমরা যখন আমাদের যে আপনার বাসা থেকে টাকা পয়সা নিয়ে আসেন ক্লাসে, বা আপনাদের একটা হাত খরচ দিয়ে দেয় বাসা থেকে, প্রতিদিন হয়তো আপনি বাসা থেকে 20 টাকা করে নিয়ে আসছেন টিফিন পিরিয়ডে নিজের জন্য কিছু খাওয়ার জন্য। তো সেই 20 টাকা থেকে আপনি হয়তো 10 টাকা দিয়ে কিছু খাচ্ছেন এবং 10 টাকা করে প্রতিদিন সঞ্চয় করছেন। তো আপনার যদি প্রতি মাসে 20 দিন ক্লাস হয় এবং প্রতিদিন 10 টাকা করে রাখেন, সঞ্চয় করেন, তাহলে মাস শেষে সেই সঞ্চয়টা কত হবে? সেই মাস শেষে সঞ্চয়টা হয়ে যাবে 200 টাকা, তাই না? প্রতিদিন 10 টাকা করে রাখলে 20 দিন ক্লাস হলে আপনার কিন্তু মাস শেষে 200 টাকা হচ্ছে। তো এই যে আপনি প্রতিদিন একটু একটু করে সঞ্চয় করছেন, একটু একটু করে আপনার হাত খরচের টাকা থেকে রাখছেন, এটাই মূলত সঞ্চয়, বা এটাই মূলত হচ্ছে ইংরেজিতে বলা হয় সেভিংস। অর্থাৎ আমানত হিসেবে সঞ্চয় গ্রহণ, বিনিয়োগের সুযোগ প্রদান। এখন প্রশ্ন হচ্ছে বিনিয়োগ কি? বিনিয়োগ হচ্ছে, ধরুন আপনার সেই 200 টাকা থেকে আপনি চাচ্ছেন এই টাকাটা বাসায় পড়ে না থাকুক, কারণ টাকাটা যদি আপনি বাসায় ফেলে রাখেন, আপনার কাছে ফেলে রাখেন, তাহলে তো সেই 200 টাকা থেকে 220 টাকা হবে না, 210 টাকা হবে না। হয়তো আপনাকে এই টাকাটা নিয়ে ব্যবসা করতে হবে, না হলে হয়তো বা বিনিয়োগ করতে হবে। এখন আপনি 200 টাকা নিয়ে ব্যবসা করতে পারবেন না, কারণ একটা ব্যবসা করার জন্য এই 200 টাকা আসলে অনেক কম টাকা। তো এই জন্য আপনাকে কি করতে হবে? বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করাটা কি? ধরুন আপনার আরেকটা বন্ধু, সে হয়তো ব্যবসা করছে, এখন তার কাছে যথেষ্ট টাকা নেই, তার হয়তো ব্যবসা করতে গেলে 100 টাকা লাগবে, কিন্তু তার কাছে আছে 80 টাকা, এবং তার আরো 20 টাকার প্রয়োজন। সেই 20 টাকা আপনার থেকে নিল, তাকে আপনি 20 টাকা দিলেন, তো সে 20 টাকা নিয়ে মোট 100 টাকা দিয়ে সে একটা ব্যবসা করলো। তো এই যে আপনি 20 টাকা দিলেন, এটাই কিন্তু বিনিয়োগ, এবং তার ব্যবসায় যে টাকাটা লাভ হবে তার একটা পার্সেন্ট বা একটা অংশ আপনাকে দিবে, বাকি অংশটা আপনার বন্ধু রেখে দিবে। এটাই হচ্ছে মূলত বিনিয়োগের যে ধারণাটি, এটা হচ্ছে সেই বিনিয়োগের ধারণা। এবং অনেক সময় কিন্তু ব্যাংকগুলোতে আমরা অনেক মূল্যবান বিভিন্ন সম্পত্তি, যেমন স্বর্ণের গহনা বা বিভিন্ন বাসা-বাড়ির দলিল, এই বিষয়গুলো কিন্তু আমরা এই যে আমাদের আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে, অর্থাৎ বিভিন্ন ব্যাংক রয়েছে, এই ব্যাংকগুলোতে আমরা রাখতে পারি। দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে বলা হয়েছে সেটা হচ্ছে ঋণ প্রদানের মাধ্যমে আর্থিক চাহিদা পূরণ। যেটা আমরা একদম চ্যাপ্টারের শুরুতেই বলেছিলাম যে আমরা যখন কোনো একটা ব্যবসা করতে যাই, বা হচ্ছে আমরা কোনো একটা প্রকল্প বাস্তবায়ন করতে চাই, সেক্ষেত্রে হয়তো আমাদের অনেক বেশি টাকার প্রয়োজন হতে পারে। যেমন হয়তো বা আপনি হয়তো বিদেশে যাচ্ছেন পড়াশোনা করার জন্য, বা আপনার পড়াশোনার জন্য অনেক বেশি খরচ হচ্ছে, যেটা হয়তো আপনার বাসা থেকে বহন করতে পারছে না, বা এরকম অনেক কারণ থাকতে পারে, যেসব কারণে হয়তো আমাদের অর্থের দরকার হয়, টাকার দরকার হয়। তো এই টাকাগুলো হচ্ছে ইনস্ট্যান্ট আমরা তৎক্ষণাৎ কিভাবে পেতে পারি? হয়তো কারো থেকে লোন নিয়ে, বা হচ্ছে কোনো ব্যাংক থেকে বা আর্থিক সেবাদান প্রতিষ্ঠানকারী থেকে আমরা লোন নিয়ে বা ঋণ নিয়ে। তো এই যে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা কিন্তু আমাদেরকে এরকম করে ঋণ দিয়ে থাকে। বীমা পলিসির মাধ্যমে আর্থিক ঝুঁকি হ্রাস। বীমা পলিসি নিয়ে আমরা হচ্ছে চ্যাপ্টারের বাকি অংশে বিস্তারিত কথা বলবো, তাও কিছুটা অংশ বলে রাখি। সেটা হচ্ছে, যেমন ধরুন আপনার হচ্ছে একটা মোবাইল ফোন আছে, যে মোবাইল ফোনটা দিয়ে আপনি এখন হয়তো আমাদের ইউটিউবের ক্লাসটা দেখছেন। তো এই যে আপনি আমাদের ইউটিউবের ক্লাসটা দেখছেন আপনার মোবাইল ফোন দিয়ে, মোবাইল ফোনটা ধরুন আপনি 10,000 টাকা দিয়ে কিনেছেন। কারণ বিভিন্ন কারণে হয়তো ফোনটা নষ্ট হয়ে যেতে পারে, ফোনটা ডিসপ্লে চলে যেতে পারে, ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, হাত থেকে পড়ে ভেঙে যেতে পারে, এরকম বিভিন্ন কারণ হতে পারে। তো এইসব কারণে কিন্তু আপনারা জানেন যে স্যামসাং তাদের ফোনগুলোতে একটা বীমা মতো করেছে, যার মাধ্যমে আপনার তাদেরকে যদি কিছু এক্সট্রা টাকা দেন, সেই টাকার বিনিময়ে আপনার ফোনটা যদি নির্দিষ্ট সময়ের ভিতরে নষ্ট হয়ে যায়, তাহলে সেটা তারা ঠিক করে দিবে। যেমন ধরুন আপনার ফোনে ডিসপ্লে চলে গেছে, একটা ডিসপ্লে লাগাতে হয়তো আপনার 5,000 টাকা লাগছে, কিন্তু আপনাদের ফোনে যদি সেই বীমাটা করা থাকে, তাহলে সম্পূর্ণ টাকাটা স্যামসাং নিজে থেকে বহন করবে এবং আপনাকে কোনো টাকা দিতে হবে না। এর জন্য অবশ্যই কিন্তু স্যামসাংকে অতিরিক্ত কিছু টাকা দিতে হয়। যেমন আপনার ফোনের দাম 10,000 টাকা, স্যামসাং নিতে স্যামসাং বললো আপনাকে যে আপনি যদি প্রতি মাসে 200 টাকা করে আমাকে দেন, তাহলে আপনার ফোনটা যদি কোনোদিন নষ্ট হয়ে যায় একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে, তাহলে হচ্ছে আপনার ফোনের যাবতীয় দায়ভার আমরা নিব। তো এই যে আপনি 200 টাকা দেওয়ার মাধ্যমে সেই যে আপনার যে রিস্ক ছিল, অর্থাৎ যে দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা ছিল, এই সম্ভাবনাটাকে যে আপনি হ্রাস করলেন, এটাই মূলত বীমা। এবং পরে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে যে মোবাইল ফাইন্যান্সিয়াল
সার্ভিসের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদে ও দ্রুত আর্থিক লেনদেনের সুযোগ প্রদান। যেমন ধরুন আপনার বড় ভাইয়া হয়তো বা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তো স্বাভাবিকভাবে আপনার বাসা থেকে হয়তো দূরে থাকছে, বিশ্ববিদ্যালয়ের হলে থাকছে বা কোনো মেসে থাকছে, তো তার জন্য কিন্তু প্রতি মাসে বাসা থেকে টাকা পাঠাতে হয়। তো আপনি চিন্তা করুন, প্রতি মাসে যদি আপনার বাবা বাসা থেকে টাকা নিয়ে আপনার ভাইয়ের এখানে যেত, তাহলে অনেক বেশি সময় চলে যেত এবং অনেক বেশি টাকাও খরচ হয়ে যেত যাওয়া আসার জন্য, এবং কষ্ট তো আছেই। এইসব কথা চিন্তা করে কিন্তু টাকা পাঠানোর জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে বিকাশ, নগদ, রকেট, উপায়, এরকম যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস রয়েছে, বা সংক্ষিপ্তে যেটাকে MFS বলা হয়, এই সার্ভিসগুলোর মাধ্যমে কিন্তু খুবই সহজে অল্প সময়ের মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গায় টাকা পাঠানো যায়। তো এই যে আমরা 4টা ধাপ সম্পর্কে শিখলাম, এই 4টা ধাপ হচ্ছে মূলত আমাদের যেই আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে, আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান আমাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান আমাদের কি কি সেবা প্রদান করে, উল্লেখ করো, তাহলে আপনারা কি কি বলবেন? যে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান আমাদেরকে যে ধরনের সেবা প্রদান করে তা হচ্ছে আমানত হিসেবে সঞ্চয় গ্রহণ, বিনিয়োগের সুযোগ প্রদান, সঞ্চিত নগদ সম্পদের নিরাপত্তা প্রদান, ঋণ প্রদানের মাধ্যমে আর্থিক চাহিদা পূরণ, বীমা পলিসির মাধ্যমে আর্থিক ঝুঁকি হ্রাস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদ ও দ্রুত আর্থিক লেনদেনের সুযোগ প্রদান। তাহলে আমরা একটা প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে জেনে গিয়েছি, এবং পরবর্তীতে এখানে আর্থিক অন্তর্ভুক্তি কি এটা নিয়ে সুন্দর একটি সংজ্ঞা দেওয়া হয়েছে, যেটা আমরা এখন শিখব। এখানে বলা হয়েছে আর্থিক অন্তর্ভুক্তি মূলত বলতে বোঝায় প্রয়োজনীয় ও সাশ্রয়ী আর্থিক দ্রব্য, সেবায় ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রবেশাধিকার থাকা, যাতে তাদের বিভিন্ন প্রয়োজন যেমন লেনদেন, মূল্য পরিশোধ, সঞ্চয়, ঋণ, বীমা ইত্যাদি কার্যক্রম স্বাচ্ছন্দ্যে করতে পারে। সে বিবেচনায় যেসব সেবা সর্বশ্রেণীর মানুষের এ ধরনের প্রবেশাধিকার প্রদান করা হয়, সেগুলোই আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা বলা যেতে পারে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আর্থিক ভুক্তিমূলক সেবা কোনগুলো, বা আর্থিক অন্তর্ভুক্তি বলতে কি বোঝায়, তাহলে আপনারা বলবেন প্রয়োজনীয় ও সাশ্রয়ী আর্থিক দ্রব্য ও সেবায় ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রবেশাধিকার থাকা, যাতে তাদের বিভিন্ন প্রয়োজন যেমন লেনদেন, মূল্য পরিশোধ, সঞ্চয়, ঋণ ও বীমা জাতীয় কার্যক্রম স্বাচ্ছন্দ্যে করতে পারে। তাহলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান আপনার আশেপাশে কোনটা আছে আপনি একটু খেয়াল করেন। আপনি যখন বাসা থেকে বের হয়ে স্কুলে আসেন, এই রাস্তার মধ্যে কিন্তু দেখতে পারবেন অনেক রকমের আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে। সেটা হয়তো সরকারি কোনো ব্যাংক থাকতে পারে, বেসরকারি ব্যাংক থাকতে পারে। আমাদের চারপাশে এরকম অনেক ব্যাংক রয়েছে, যেমন জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, তারপর হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, এরকম অনেক রকমের ব্যাংক রয়েছে। পাশাপাশি আপনি বাসা থেকে, রুম থেকে বের হইলেই হয়তোবা নিচে এসে দেখতে পারবেন যে বিকাশের দোকান রয়েছে, রকেটের দোকান রয়েছে, নগদের দোকান রয়েছে। তো এই যে দোকানগুলো রয়েছে, বা আমি একটু আগে যে প্রতিষ্ঠানগুলোর কথা বললাম, ব্যাংকগুলোর কথা বললাম, তারাই মূলত আর্থিক অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান, এবং এরা হচ্ছে আমাদেরকে যে সেবাগুলো প্রদান করে থাকে তা হচ্ছে লেনদেন, মূল্য পরিশোধ, সঞ্চয়, ঋণ এবং বীমা। লেনদেন বলতে কি, আমরা কিন্তু ব্যাংকে যে টাকা তুলতে পারি, ঋণ আনতে পারি, পাশাপাশি কিন্তু ঋণ আনার পরবর্তীতে আমাদেরকে কিস্তি আকারে সেই ঋণগুলো পরিশোধ করতে হয়, যেটাকে মূলত মূল্য পরিশোধ বলা হয়েছে। পাশাপাশি কিন্তু বিভিন্ন যেই আমাদের ইন্টারনেট বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, এগুলো কিন্তু বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আমাদেরকে পরিশোধ করতে হয়। পাশাপাশি আমরা সঞ্চয় কিন্তু ব্যাংকগুলোতে জমা রাখতে পারি। যেমন আমরা একটু আগে উদাহরণ দিয়েছিলাম যে আপনাকে প্রতিদিন যদি 10-20 টাকা করে হাত খরচের জন্য দেয়, এবং সেখান থেকে আপনি 10 টাকা করে সেভ করেন প্রতিদিনের জন্য, তাহলে হয়তো মাসে শেষে আপনি 200 টাকা পাচ্ছেন। কিন্তু আপনার বাবা বা আপনার মা যখন সঞ্চয় করবে, সেটা নিশ্চয়ই 10 টাকা বা 20 টাকা হবে না। তাদের অ্যামাউন্ট বা তাদের সংখ্যাটা হয়তো আরো বেশি বড় হবে। তারা হয়তো 5,000, 6,000, 10,000 এরকম করে সেখানে সঞ্চয় করবে। এইজন্য ব্যাংক হচ্ছে একটা স্থায়ী সমাধান, যেখানে তারা এত বড় অ্যামাউন্টের সঞ্চয় জমা রাখতে পারে। এবং যেকোনো বড় পরিসরে কোনো কাজ করার জন্য আমাদেরকে ঋণ নিতে হয়। একটা ভালো অ্যামাউন্টের টাকা প্রয়োজন হয়, যেটা আমাদেরকে বিভিন্ন ব্যাংকগুলো শোধ প্রদানের লক্ষ্যে দিয়ে থাকে। এবং বীমা হচ্ছে মূলত যেটা আমরা বলছিলাম একটু আগেই, যে বীমা কিভাবে কাজ করে, আমরা একটু পরে এটা নিয়ে আরো বিস্তারিত জানবো। সেবা রয়েছে এই আর্থিক সেবাগুলো সম্পর্কে। প্রথমতই আসে আমানত সেবা। আমানত সেবা কি, ইতিপূর্বে কিন্তু আমরা ক্লাস শুরুর প্রথমে আমরা বেশ কিছু সেবা সম্পর্কে জেনেছি এবং বেশ কিছু সেবা সম্পর্কে কথা বলেছি। এখন এই সেবাগুলো নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আমানত সেবা নিয়ে আমরা একটা গল্প বলেছিলাম ক্লাসের শুরুতেই, আশা করছি আপনাদের সেটা মনে আছে।
তারপর আমরা হচ্ছে আবার সেটি একটু বলছি। আমরা আমাদের যা আয় করি, বিভিন্ন সময় যে অর্থ পাই তার সবটা কিন্তু খরচ করি না। যেমনটা বলছিলাম যে আপনাকে যদি ক্লাসের খরচের জন্য, স্কুলে খরচের জন্য 20 টাকা দেওয়া হয় এবং সে টাকা থেকে কিন্তু কোনো কোনো দিন আপনি হয়তো সম্পূর্ণ টাকাটা খরচ করেন না, আপনার কাছে কিছু টাকা হয়তো রয়ে যায় বা থেকে যায়। তো ওই যে যে টাকাটা থেকে যাচ্ছে বা যে টাকাটা রয়ে যাচ্ছে, ওই টাকাটাকে মূলত আমরা উদ্ধৃত অর্থ বুঝে থাকি। অতিরিক্ত অর্থ বা উদ্ধৃত অর্থ, যেটাই মূলত আমরা যদি সেভ করি বা আমরা যদি রেখে দিই, সংরক্ষণ করি, সেটাই মূলত সঞ্চয়। আবার অনেক সময় এমন হয় যে আমরা যে বিভিন্ন উৎস থেকে, যেমন আমাদের ঈদ ঈদ আসতে পারে বা বিভিন্ন উৎসব থাকতে পারে, সেই উৎসবগুলো থেকে হয়তো আমরা আমাদের যে আত্মীয় স্বজন রয়েছে, পরিচিত বড় ভাই রয়েছে, চাচা খালা রয়েছে, তাদের থেকে হয়তো এক্সট্রা কিছু টাকা পেতে পারি। তো আমাদের কাছে যে অর্থটা আসে, সেই অর্থটা কিন্তু বা যে টাকাটা আসে, সেই টাকাটা কিন্তু আমাদের কাছে গচ্ছিত অবস্থায় থাকে, অর্থাৎ সেই টাকাটা কিন্তু আমরা খরচ করি না। সেই টাকাটা আমরা রেখে দিই ভবিষ্যতে কিছু করার জন্য, বা কোনো একটা খেলনা কেনার জন্য, বা কোনো একটা ভিডিও গেমস কেনার জন্য। এসব কারণে কিন্তু আমরা টাকাটা রেখে দেই। তো এই যে টাকাটা আমরা সঞ্চয় করলাম, পাশাপাশি হচ্ছে আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে যে টাকাটা দিল, সেই টাকাটা আমরা গচ্ছিত রেখে দিয়েছি। এইসব টাকা সঞ্চয় এবং গচ্ছিত অর্থ নিরাপদে রাখার জন্য আমরা হচ্ছে বিভিন্ন রকম ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের শরণাপন্ন হই। সাধারণত যখন আমরা যারা স্কুলে পড়ছি তাদের কাছে হয়তো এত বড় অঙ্কের টাকা থাকে না, আমরা হয়তো 1,000, 2,000, 5,000 টাকা সঞ্চয় করি। কিন্তু যখন আমাদের বাবা মায়েরা সঞ্চয় করে বা যখন আমাদের বাবা মায়েরা কোনো গচ্ছিত অর্থ রাখতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু টাকার যে অঙ্কটা সেটা অনেক বড় হয়। যেমন সেটা হতে পারে 1 লক্ষ টাকা, হতে পারে 2 লক্ষ টাকা হতে পারে। তো এত টাকা বাসায় রাখা, বাড়িতে রাখা কোনোভাবেই কিন্তু নিরাপদ না। সেটা যে কোনো সময় হারিয়ে যেতে পারে, চুরি হতে পারে, বা যে কোনো ক্ষয়ক্ষতি হতে পারে। এই জন্য এত বড় অ্যামাউন্টের টাকা অবশ্যই সেটা ব্যাংকে রাখতে হয়। তো এই যে আমরা টাকাটা ব্যাংকে রাখলাম, ব্যাংকে রাখার ফলে কিন্তু সেই ব্যাংক থেকে আমাদেরকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মুনাফা প্রদান করবে প্রতি নির্দিষ্ট সময় পরে। অর্থাৎ আমি যে ব্যাংকে এতগুলো টাকা রাখলাম, 1 লক্ষ টাকা রাখলাম, সেই টাকাটা কিন্তু ব্যাংক রাখবে, এবং ব্যাংক সেই টাকাটা দিয়ে তারা হয়তো নতুন কোনো ব্যবসা করবে বা নতুন কোনো জায়গায় বিনিয়োগ করবে, এবং বিনিয়োগের মাধ্যমে যে লাভটা হবে, লাভের একটা অংশ কিন্তু আমাদেরকে প্রদান করবে। অর্থাৎ আপনি যদি এই টাকাটা বাসায় ফেলে রাখতেন, তাহলে কিন্তু 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকাই থাকতো। কিন্তু আপনি যখন ব্যাংকে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক আপনাকে 1 লক্ষ টাকার বিপরীতে প্রতি বছরে অতিরিক্ত একটা অর্থ দিবে, যার ফলে কিন্তু আপনার 1 লক্ষ টাকা থেকে বেড়ে হয়তো 1,02,000, 1,03,000 টাকা হতে পারে। তো এই যে আপনি ব্যাংকে টাকাটা রাখছেন, এটাই মূলত হচ্ছে ব্যাংকের কাছে আমানত রাখা। তো এই যে আমানত রয়েছে, আমানত কিন্তু বিভিন্ন রকম হতে পারে। এখন আমরা শিখবো বিভিন্ন রকমের আমানত গুলো কি কি। প্রথমত আমরা জানবো চলতি আমানত, যেটাকে ইংলিশে বলা হয় কারেন্ট ডিপোজিট। চলতি আমানত বিষয়টা হচ্ছে, ধরুন আপনি ব্যাংকে 1 লক্ষ টাকা রেখেছেন, এবং এই 1 লক্ষ টাকা আপনি হচ্ছে যে কোনো সময় লাগতে পারে। যেমন ধরুন আজকে আপনি 1 লাখ টাকা রেখেছেন, এই টাকাটা তো কালকে আপনার লাগতে পারে। বা আপনি হয়তো আজকে 1 লক্ষ টাকা রেখেছেন, সেটা হয়তো 6 মাস পরে লাগতে পারে। মানে এটার কোনো শিওর নাই আপনার কখন টাকাটা লাগবে। কারণ এই টাকাটা দিয়ে হয়তো আপনি ব্যবসা করতে যাচ্ছেন, বা হয়তো কোনো কাজে ব্যবহার করবেন, বা কোনো কাজের টাকা। যেমন ধরুন হয়তো আপনার একটা ব্যবসা আছে, সেই ব্যবসা থেকে আপনি প্রতি মাসে হয়তো 1 লক্ষ টাকা আয় করছেন। এখন সেই টাকাটা আপনি তো বাসায় এভাবে ফেলে রাখতে পারেন না। কিন্তু এই টাকাটা আপনি যে ব্যাংকে রাখবেন, ব্যাংকে যদি একটা নির্দিষ্ট সময় ধরেন আপনি ব্যাংকে রাখছেন, ব্যাংক আপনাকে বলছে এই টাকাটা 6 মাস পর আপনাকে ফেরত দিবে, তাহলে তো আপনি ব্যবসা করতে পারবেন না। তো এইসব কারণে যে টাকাটা আমাদের যে কোনো সময় দরকার হতে পারে, এরকম কোনো কারণে আমরা যখন ব্যাংকে টাকা রাখি এবং যে কোনো সময় এটা আমরা তুলে ফেলি, এই ধরনের হিসেবগুলোকে বলা হয় চলতি আমানত। আমি আবারও বুঝিয়ে বলছি, আরো সহজভাবে বলছি। অর্থাৎ আপনার টাকা আপনি ব্যাংকে রাখবেন, এবং যে কোনো সময় আপনার খেয়াল খুশি মতো যে কোনো সময় ব্যাংক থেকে সেই টাকাটা উত্তোলন করে ফেলবেন। এই ধরনের যে আমানত ব্যবস্থা রয়েছে তাকে বলা হয় চলতি আমানত। যেমন আমাদের এখানে বলা হয়েছে, চলতি আমানত হিসাব মূলত প্রতিষ্ঠানের নামে বা ব্যবসা বাণিজ্যের লেনদেনের উদ্দেশ্যে খোলা হয়। এ ধরনের হিসাবে প্রতিদিন একাধিকবার টাকা জমা উত্তোলন করা যায়, এবং আমানতের উপর খুব সামান্য পরিমাণ মুনাফা দেওয়া হয়। মুনাফাটা মানে হচ্ছে কিন্তু সুদ, যেটা হচ্ছে আমরা যেটা একটু আগে বললাম যে ব্যাংক যখন আমাদের টাকাটা ব্যাংক রাখে, সেই টাকাটা কিন্তু ব্যাংক আরেকটা জায়গায় বিনিয়োগ করে, ইংরেজিতে যেটাকে বলা হয় ইনভেস্ট করে। এবং সেই বিনিয়োগ থেকে যে অতিরিক্ত অর্থটা আসে, সেই অতিরিক্ত অর্থের একটা অংশ কিন্তু আমানতকারীকে দেওয়া হয়, বা যে ডিপোজিট করে তাকে দেওয়া হয়। এটাই মূলত হচ্ছে সুদ বা মুনাফা। এখানে আমরা বেশ কিছু ইংরেজি শব্দের অর্থ শিখবো। সেটা হচ্ছে আমানত, যেটাকে ইংরেজিতে বলা হয় ডিপোজিট; চলতি, যেটাকে ইংলিশে বলা হয় কারেন্ট;
আবার আমরা যেটা বলছিলাম মুনাফা, যেটা ইংরেজিতে বলা হয় ইন্টারেস্ট। আবার আমরা শিখছিলাম যে বিনিয়োগ, যেটা ইংলিশে বলা হয় ইনভেস্ট। এই শব্দগুলো হয়তো আপনাদের কাজে লাগতে পারে, এখন কাজে না লাগলেও আপনারা যখন বড় ক্লাসে উঠবেন তখন হয়তো কাজে লাগবে, বা আপনারা হয়তো বাসা বাড়িতে আপনার যে আত্মীয় স্বজন রয়েছে বা আপনার প্রতিবেশীদের মুখে হয়তো এই শব্দগুলো শুনে থাকবেন। এ পর্যায়ে আমরা শিখব সঞ্চয় আমানত। সঞ্চয় আমানত কি জিনিস? সঞ্চয় আমানত হচ্ছে, আমরা যদি একটু সহজভাবে বলি, সঞ্চয় আমানতটা হচ্ছে, যেমন ধরুন আপনার কাছে এখন 1 লক্ষ টাকা আছে, কিন্তু এই টাকাটা হচ্ছে আপনার কাছে এমনিতেই পড়ে আছে, মানে আপাতত এই টাকাটার কোনো ব্যবহার আপনার কাছে নাই। তার মানে হচ্ছে আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, এই টাকাটা দিয়ে আপনি কোনো ব্যবসা করবেন না, বা এই টাকাটা দিয়ে আপনার কোনো কিছুর বিল পরিশোধ করতে হবে না। এই টাকাটা হচ্ছে আপনার অতিরিক্ত অংশ বা অতিরিক্ত সঞ্চয়, যে টাকাটা আপাতত হয়তো আপনার কোনো কাজে আসবে না। এই ধরনের টাকাগুলো আমরা হচ্ছে ব্যাংকে জমা রাখি একটা নির্দিষ্ট সময়ের জন্য। অর্থাৎ আমরা ব্যাংকে যে বলি যে ভাই আমার কাছে 1 লক্ষ টাকা আছে, তুমি এই 1 লক্ষ টাকা রাখো, আমার আগামী 5 বছর এই টাকাটা লাগবে না, 5 বছর পর হয়তো লাগতে পারে, তো এই 5 বছর তোমার কাছে যে আমি টাকাটা রাখবো তুমি আমাকে কত টাকা দিবা। সেক্ষেত্রে ব্যাংক হয়তো আপনাকে বলবে যে এই 1 লক্ষ টাকা যদি আপনি আমার কাছে রাখেন, এই 1 লক্ষ টাকা 5 বছর রাখলে 5 বছর পরে আপনি হয়তো 1,30,000 টাকা আপনাকে দিব। ঠিক আছে, ওই যে 30,000 টাকা অতিরিক্ত দিচ্ছে, এটাই হচ্ছে মুনাফা। প্রত্যেকটা ব্যাংকের কিন্তু এক এক রকমের রেট থাকে, যেমন কেউ হয়তো 4% দিয়ে থাকে, কেউ হয়তো 5% দিয়ে থাকে। অর্থাৎ আপনার যে টাকাটা রয়েছে সম্মিলিত টাকার 4%, অর্থাৎ টাকা যদি 100 টাকা হয়, সে 100 টাকার মধ্যে আপনি যদি 100 টাকা এখন ব্যাংকে রাখেন, 5 বছর পরে তারা হয়তো আপনাকে 104 টাকা দিবে। কিছু ব্যাংক হয়তো 105 টাকা দিবে, 4% বা 5% এরকম মুনাফা প্রদান করে থাকবে। কিন্তু সেই টাকাটা যদি আপনি হচ্ছে 1 বছরের মধ্যে তুলে ফেলেন, তাহলে তো 101 টাকা পাবেন, বা 102 টাকা পাবেন, 103 টাকা পাবেন। কিন্তু আপনি যদি 4 বছর রাখেন, তাহলে কিন্তু সেই 100 টাকাটা আপনাকে অনেক বেশি বেড়ে যাবে, এবং মুনাফার যে হার, মুনাফার যে রেট, এটাও বেশি হবে। তো আশা করছি চলতি আমানত এবং সঞ্চয় আমানতের মধ্যে তফাৎটা বুঝতে পারছেন। চলতি আমানত হচ্ছে আপনি যখন খুশি তখন এই টাকাটা তুলে ফেলতে পারবেন, কিন্তু সঞ্চয় আমানতের ক্ষেত্রে আপনি যখন খুশি তখন টাকাটা তুলতে পারবেন না। সেই ক্ষেত্রে ব্যাংকের যে নিয়ম রয়েছে, অর্থাৎ যেই যত বছরের জন্য আপনি সঞ্চয় হিসাবটা খুলেছেন, ঠিক ততদিন সেটা রাখতে হবে। কিন্তু যদি কোনো কারণে আপনাকে টাকাটা তুলে ফেলতে হয়, ধরুন আপনার একটা বিপদ এসেছে বা একটা ঝামেলা হচ্ছে, আপনাকে টাকাটা তুলে ফেলতে হবে, সেক্ষেত্রে আপনি টাকাটা তুলে ফেলতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো রকমের মুনাফা দেওয়া হবে না, বা মুনাফা দেওয়া হলেও সেই অঙ্কটা খুবই কম থাকবে। আশা করছি দুইটা বিষয়ের মধ্যে তফাৎ বুঝতে পেরেছেন। যেটা হচ্ছে আমাদের বইতে সুন্দর করে বলা আছে, সঞ্চয় আমানত হিসাব ব্যক্তি নামে খোলা হয়, যেখানে প্রতিদিনের বাড়তি টাকা কোনো চার্জ ফি ছাড়াই প্রতিদিন জমা করা যায়, সপ্তাহে নির্দিষ্ট সংখ্যক বার উত্তোলন করা যায়। এই আমানতের স্থিতির উপর ভিত্তি করে নির্দিষ্ট সময় শেষে 4 থেকে 5% মুনাফা প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ আপনি কিন্তু প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতে পারবেন, এবং যেটা এখানে বলা আছে যে আহ, আমানতের উপর স্থিতির উপর ভিত্তি করে, যেটা আমি একটু হাইলাইট করে দেখাচ্ছি আপনাকে, স্থিতির উপর ভিত্তি করে নির্দিষ্ট সময় শেষ হলে, অর্থাৎ যেটা আমরা বলছিলাম 5 বছর, এরকম একটা নির্দিষ্ট সময় থাকবে, সেই নির্দিষ্ট সময় শেষ হলেই কিন্তু আপনার টাকার উপরে আপনি 4 থেকে 5% মুনাফা পেয়ে থাকবেন। এবং এই যে আপনি টাকাটা রাখছেন, এটা কিন্তু আপনি প্রতিদিন, মানে জমা করার যে ব্যাপারটা, প্রতিদিন জমা করতে পারেন, মাসে জমা করতে পারেন, সপ্তাহে জমা করতে পারেন, এবং চাইলে কিন্তু তাদের সাথে যদি আপনার এরকম কোনো চুক্তি থাকে যে নির্দিষ্ট বার তুলবেন টাকা, সেক্ষেত্রে টাকাটা তুলতে পারবেন। এই যে নিয়মগুলোর কথা বললাম, এটা হচ্ছে, বা মুনাফার যে হার রয়েছে, সেটা এক এক ব্যাংকে এক এক রকম হতে পারে, 4 থেকে 5%-এর মধ্যে হয়ে থাকে মূলত। এবং সঞ্চয় হিসাব পরিচালনার জন্য কোনো কোনো ব্যাংক আমানতকারীকে চেক বইয়ের পাশাপাশি এটিএম বা ডেবিট কার্ডও সরবরাহ করে থাকে। চেক বই হচ্ছে কি, যে বইয়ের মধ্যে আমরা স্বাক্ষর করে আমরা ব্যাংক থেকে টাকা তুলতে পারি, এটাকে চেক বই বলা হয়। আর এটিএম কার্ড বা ডেবিট কার্ড হচ্ছে অনেক ব্যাংকে থাকে যাদের এটিএম বুথ থাকে, যে বুথগুলোতে আমরা একটা কার্ড প্রবেশ করলে আমাদের যে পাসওয়ার্ড থাকে, সেই পাসওয়ার্ড গুলো দেওয়ার মাধ্যমে আমরা সেখান থেকে টাকা তুলতে পারি। তাহলে চেক বই এবং এটিএম কার্ডের মধ্যে বিষয়টা কি, সেটা আশা করি বুঝতে পেরেছেন। চেক বই হচ্ছে যেই বইয়ের মধ্যে স্বাক্ষর করার মাধ্যমে আমরা হচ্ছে ব্যাংক থেকে টাকা তুলতে পারি। আর এটিএম কার্ড হচ্ছে আমাদেরকে একটা কার্ড দেওয়া হয়, যে কার্ডের ভিতরে একটা ইলেকট্রনিক চিপ থাকে, যেটা অনেকটা দেখতে আমাদের যে জাতীয় পরিচয়পত্র রয়েছে, এনআইডি কার্ড রয়েছে, এনআইডি কার্ডের মতো। এবং এই কার্ডটি যখন আপনি ব্যাংকের যে মেশিন থাকে, সেই মেশিনের ভিতরে প্রবেশ করান, সেই মেশিন থেকে কিন্তু তখন আপনার অ্যাকাউন্টে থাকা টাকার পরিমাণের উপর ভিত্তি করে আপনাকে টাকা প্রদান করে করে থাকে। তাছাড়াও কিন্তু এরকম বুথ থেকে আমরা টাকা জমা করা, টাকা পাঠানো, টাকা তোলা ইত্যাদি কাজও করতে পারি। এরপর যে আমরা শিখবো মেয়াদি আমানত বা টার্ম ডিপোজিট।
মেয়াদি আমানত হচ্ছে মূলত যেটা আমরা একটু আগে শিখছিলাম যে সঞ্চয় আমানত, সঞ্চয় আমানতের মতোই, কিন্তু এখানে কিন্তু সময়টা একদম নির্দিষ্ট থাকবে। আমি আবারও বলছি, এখানে কিন্তু সময়টা একদম নির্দিষ্ট থাকবে, সময় কোনো হেরফের হবে না। অর্থাৎ আগের যে আমানতটা ছিল সঞ্চয় আমানত, সেখানে কিন্তু আপনি চাইলেই টাকাটা নির্দিষ্ট সময় পরে তুলতে পারতেন, বা হচ্ছে নির্দিষ্ট সময় পরে যে আমানতটা সঞ্চয়টা করেছিলেন সেই সঞ্চয়টা আপনি ভেঙে ফেলতে পারতেন। কিন্তু এখানে কিন্তু যে মেয়াদটা থাকবে, সেই মেয়াদটা যতদিন না পর্যন্ত উত্তীর্ণ হবে তার আগে কিন্তু আপনি টাকাটা তুলতে পারবেন না। মেয়াদি আমানত বলতে বোঝানো হয়েছে সাধারণত নির্দিষ্ট সময় পর্যন্ত টাকাটা হচ্ছে ব্যাংকে জমা থাকবে। যেটা আমরা বলছিলাম যে একটা টাকা হয়তো 5 বছর জমা থাকতে পারে বা 10 বছর জমা থাকতে পারে, এবং 5 বছর 10 বছর পরে নির্দিষ্ট সময়কাল যখন শেষ হয়ে যাবে, নির্দিষ্ট সময়কাল শেষ হয়ে যাওয়ার পরে সেই আমানত থেকে অতিরিক্ত অংশ সহ আমরা টাকাটা উত্তোলন করতে পারবো। এই ক্ষেত্রে কিন্তু বাকি যে দুইটা আমানত পদ্ধতি আমরা শিখেছি, যেটা হচ্ছে চলতি আমানত বা সঞ্চয় আমানত, এর থেকে অনেক বেশি মুনাফা প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ যেহেতু টাকাটা অনেক দিনের জন্য ব্যাংকে পড়ে থাকবে, এই জন্য কিন্তু ব্যাংক আপনাকে বাকি মুনাফাগুলির তুলনায় বা বাকি আমানতগুলোর তুলনায় অনেক বেশি মুনাফা এখানে দিয়ে থাকবে। তবে এই যে হিসাব বা চলতি সঞ্চয় হিসাবের মতো ব্যবহার করা না গেলেও মেয়াদ পূর্তির আগে জরুরি প্রয়োজনে এই হিসাব থেকে টাকা তোলা যায়। কিন্তু সেক্ষেত্রে মুনাফা কিছুটা কম পাওয়া যাবে, যেটা আমরা একটু আগেও বলছিলাম যে আপনি যদি কোনো কারণে আপনার যে টাকাটা রয়েছে, যেটা নির্দিষ্ট একটা সময়ের জন্য ব্যাংকে জমা রেখেছেন, সেটা কোনো জনিত কারণে টাকাটা তুলে ফেলতে হয় বা খরচ করতে হয়, সেক্ষেত্রে হয়তো আপনাকে টাকাটা তুলতে দিবে, কিন্তু যেই টাকাটা তারা প্রমিস করেছিল যে একটা নির্দিষ্ট সময় পর আপনাকে দিবে, সেই পরিমাণ অর্থ হয়তো আপনাকে নাও দিতে পারে। মেয়াদি আমানত বন্ধক রেখে এর বিপরীতেও ঋণ গ্রহণ করা যায়। নিকট ভবিষ্যতে সঞ্চিত টাকার খুব দরকার না হলে এই হিসাবে টাকা রাখা তুলনামূলক লাভজনক। মেয়াদি আমানত বন্ধক রেখে এর বিপরীতে ঋণ গ্রহণ করার সিস্টেমটা কি? এখানে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিছু ব্যাংকিং টার্ম রয়েছে, যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা হয়তো পরবর্তীতে আরো অনেক বেশি শিখবো, তবে আমি যতটা না জানলে না সেই বিষয়টা বলছি। যেমন হচ্ছে, মেয়াদি আমানতের জন্য আপনি হয়তো বলেছেন যে আমি হচ্ছে 50,000 টাকা তোমার ব্যাংকে রাখবো 5 বছরের জন্য। 50,000 টাকা আপনি চাইলে এক হাতেও দিতে পারেন, চাইলে কিন্তু আপনি ভেঙে ভেঙে দিতে পারেন। যেমন এই মাসে 10,000, সামনের মাসে 10,000, পরের মাসে 10,000, এরকম করে ভেঙে ভেঙে দিতে পারেন। তো ব্যাংক আপনাকে বলছে যে তুমি যদি 50,000 টাকা আমার ব্যাংকে রাখো 5 বছরের জন্য, তাহলে 5 বছর পরে আমি তোমাকে 70,000 টাকা দিব। এখন ধরুন 2 বছর সময় যখন পার হয়ে গেছে, 2 বছর সময় পার হয়ে যাওয়ার পরে আপনার কাছে মনে হচ্ছে আপনার এখন 50,000 টাকাই দরকার। এখন আপনার কাছে তো 50,000 টাকা আছে ব্যাংকে, তখন ব্যাংকে তো এটা আপনি ব্যাংকের সাথে কথা বলেছেন যে আমি 5 বছর পরে নিব, তখন ব্যাংক আপনাকে 70,000 টাকা দিবে। তাহলে এখন আপনার কাছে কি উপায়? আপনি হয়তো ব্যাংকে যে বলতে পারবেন যে ভাই আমি যে তোমাদের কাছে টাকাটা রাখছি, সে টাকাটা আমার এখনই দরকার, সে টাকাটা তুমি আমাকে এখন দিয়ে দাও। তাহলে ব্যাংক হয়তো আপনাকে 70,000 টাকা দিবে না, ব্যাংক আপনাকে কত টাকা দিবে? ব্যাংক হয়তো তখন আপনাকে 52,000 বা 53,000 টাকা দিতে পারে। তো আপনার মনে হতে পারে যে 2 বছর আমি টাকাটা ব্যাংকে রাখলাম, আর তো কয়েকটা দিন, আর কয়েকটা দিন পরে তো আমি 70,000 টাকা পাবো, না থাক এখন আমি এটা ভাঙবো না, একটু কষ্ট করে চলি। সেই ক্ষেত্রে আপনি করতে পারেন কি, ব্যাংক থেকে একটা লোন আনতে পারেন। যে ঠিক আছে, আমি 5 বছর পরে টাকাটা নিব, তুমি হচ্ছে ওই টাকার বিপরীতে আমাকে একটা লোন দাও, আমাকে ঋণ দাও, যাতে করে আমার এখন যে জরুরি অবস্থাটা রয়েছে সেই জরুরি অবস্থা থেকে আমি মুক্তি পেতে পারি। এইভাবে করে কিন্তু আপনি আপনার যে মেয়াদি আমানত আছে সেই মেয়াদি আমানতটা ভাঙতে পারেন। পরবর্তীতে আমরা শিখব বিশেষ ডিপোজিট স্কিম। বিশেষ ডিপোজিট স্কিম কি? বিশেষ ডিপোজিট স্কিম হচ্ছে এক ধরনের ভবিষ্যৎ সঞ্চয় হিসাব। তার মানে এই যে হিসাবটা রয়েছে, এই হিসাবের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করে একটি নির্দিষ্ট সময় পরে একসঙ্গে অনেকগুলো টাকা পাওয়া যায়। যেমন ধরুন, আপনি এক ধরনের সঞ্চয় হিসাবে প্রতি মাসে 1,000 করে টাকা জমান, তাহলে 5 বছর পরে আনুমানিক 7,000, দুঃখিত, 76,000 টাকা পাবেন সোনালী ব্যাংকের যে বর্তমান নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুন অনুযায়ী। আবার একজন শিক্ষার্থী যদি শিক্ষা ডিপোজিট স্কিমের আওতায় প্রতি মাসে 500 টাকা করে জমান, তাহলে 10 বছর পরে সে আনুমানিক 9,200 টাকা পাবে। এ ধরনের স্কিমের আওতায় নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ান্তে দ্বিগুণ বা তিনগুণ হবারও সুযোগ রয়েছে। তার মানে বিশেষ ডিপোজিট স্কিম কি? বিভিন্ন ব্যাংকে এরকম স্কিম থাকে বা হচ্ছে এরকম প্যাকেজ থাকে, যে প্যাকেজগুলোর আওতায় আপনি যদি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করেন, তাহলে হয়তো বছর শেষে বা একটা নির্দিষ্ট সময় পর আপনাকে এতগুলো টাকা দেওয়া হতে পারে। যেমন এখানে আমরা দেখছিলাম সোনালী ব্যাংকের ক্ষেত্রে, ধরুন আপনি একজন শিক্ষার্থী হিসেবে হয়তো একটা ব্যাংকে যে আপনি কিছু টাকা সেখানে জমা করতে যাচ্ছেন প্রতি মাসের জন্য।
সেই ব্যাংকের যে পলিসি রয়েছে, সেই ব্যাংকের যে নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী হয়তো বা আপনি যদি 500 টাকা করে 10 বছরের জন্য জমান, তাহলে 10 বছর পর আপনাকে 9,000, দুঃখিত, 92,000 টাকা দেওয়া হবে। তার মানে আপনাকে বিষয়টা হচ্ছে এরকম, আপনি হয়তো প্রতি মাসে, অর্থাৎ 1 বছরে 12 মাস হয়, প্রতি মাসে আপনি 100 টাকা করে যদি রাখেন, তাহলে 12 মাসে কত টাকা হচ্ছে? 1200 টাকা হচ্ছে। আপনি যদি 5 বছরের জন্য রাখেন, তাহলে কত হচ্ছে? 1 বছর যদি 1200 টাকা হয়, 5 বছরে হচ্ছে 5 × 12 = 60, তার মানে হচ্ছে 6,000 টাকা হচ্ছে। তার মানে আপনি যদি প্রতি মাসে 100 টাকা করে রাখেন, 5 বছর পরে আপনাকে 60,000, 6,000 টাকা পাওয়ার কথা। কিন্তু আপনি যদি হচ্ছে এরকম ব্যাংকের কোনো স্কিম গ্রহণ করেন, সেক্ষেত্রে হয়তো আপনাকে 6,000 টাকা না দিয়ে আপনাকে সেখান থেকে 9,000 টাকা দেওয়া হতে পারে, অতিরিক্ত 3,000 টাকা দেওয়া হতে পারে, যে 3,000 টাকা হচ্ছে বিশেষ ডিপোজিট ডিপোজিট স্কিমের মুনাফা বা মুনাফার রেশিও। এখন আমরা শিখব বিনিয়োগ সেবা। আমরা বিভিন্ন রকমের যে ডিপোজিট স্কিম ছিল, ডিপোজিট সম্পর্কে জেনেছি, যেটাকে বাংলায় বলা হয় আমানত। অর্থাৎ বেশ কয়েক রকমের আমানত রয়েছে। আমানতগুলো হচ্ছে সঞ্চয় আমানত, মেয়াদি আমানত, বিশেষ আমানত স্কিম বা বিশেষ ডিপোজিট স্কিম, এরকম বিভিন্ন আমানত সম্পর্কে আমরা জেনেছি। এই আমানতগুলোর মধ্যে একটা সাথে একটা যদি তফাৎ বলা হয়, আশা করছি আপনারা সেটা দিতে পারবেন। এবং প্রত্যেকটা আমানতের যদি কোনো বৈশিষ্ট্য চাওয়া হয়, সেগুলো আপনারা দিতে পারবেন। আমি চেষ্টা করছি প্রত্যেকটা আমানতের যে বৈশিষ্ট্য রয়েছে সেটা গল্পের আকারে আপনাদের বোঝানোর জন্য। এবং আপনাদের যদি বুঝতে তারপরেও কোনো সমস্যা থাকে, সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের যত রকমের ডাউট রয়েছে, সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। এবার আমরা শিখব আমাদের বিনিয়োগ সেবা। এতক্ষণ কিন্তু আমরা আমাদের আমানত নিয়ে কথা বলেছি। আমানতকে ইংলিশে বলা হয় ডিপোজিট। এরপর আমরা শিখব বিনিয়োগ সেবা, যেটাকে ইংরেজিতে বলা হয় ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট কি? এখানে একটা সুন্দর সংজ্ঞা দেওয়া আছে আমাদের বইয়ে। লাভের আশায় সঞ্চয় বা গচ্ছিত টাকা ব্যাংকে না রেখে কোথাও ব্যবহার বা লগ্নি করাকে সাধারণ অর্থে বিনিয়োগ বলা হয়। এটা যদি পরীক্ষায় আসে, অবশ্যই কিন্তু উত্তর করতে হবে লাভের আশায়। অর্থাৎ আপনাকে অবশ্যই কিন্তু আপনার যে টাকাটা আপনি বিনিয়োগ করতে চাচ্ছেন, সেখান থেকে অবশ্যই লাভ পেতে হবে বা লাভের একটা সম্ভাবনা থাকতে হবে। লাভের আশায় সঞ্চয় বা গচ্ছিত টাকা ব্যাংকে না রেখে কোথাও ব্যবহার বা লগ্নি করাকে সাধারণ অর্থে বিনিয়োগ বলা হয়। অর্থাৎ আপনার কাছে 50,000 টাকা আছে, আপনি সেটা ব্যাংকে না রেখে যদি এমন কোথাও সেই টাকাটা দেন, যে টাকা থেকে হয়তো লাভের আশা করতে পারেন, সেক্ষেত্রে সেটাকে বিনিয়োগ বলা হয়। যেমন বিভিন্ন খাত বলতে ব্যবসায় খাটানো হতে পারে, জমি কেনা হতে পারে, সঞ্চয়পত্র কেনা হতে পারে, স্বর্ণ কেনা হতে পারে, শেয়ার ক্রয় করা হতে পারে ইত্যাদি। আমরা আমাদের এই চ্যাপ্টারটি শুরুর প্রথমে কিন্তু একটা গল্প বলেছিলাম। গল্পটা ছিল এমন, আপনার কাছে 20 টাকা আছে, কিন্তু আপনি 20 টাকা দিয়ে একটা ব্যবসা করতে পারবেন না। আবার আপনার বন্ধুর কাছে 80 টাকা আছে, সে হয়তো 100 টাকা হলে একটা ব্যবসা করতে পারবে, কিন্তু তার কাছে আছে 80 টাকা, তাহলে সে তো 20 টাকার জন্য ব্যবসাটা করতে পারছে না। সেক্ষেত্রে আপনার বন্ধু হয়তো আপনার কাছে আসলো এবং বলল যে, বন্ধু, আমার কাছে তো 80 টাকা আছে, আর 20 টাকা হলে আমি ব্যবসাটা করতে পারবো, আমার কাছে এরকম একটা ভালো ব্যবসা আছে, তো তুমি আমাকে 20 টাকা দাও, আমি ব্যবসাটা করি। এবং আপনি তাকে 20 টাকা দিলেন। 20 টাকা দেওয়ার পরে সে হচ্ছে ব্যবসাটা চালু করলো এবং ব্যবসাটা সে করলো। করার পরে তার যে টাকাটা লাভ হবে ব্যবসা থেকে, লাভের একটা অংশ আপনি পাবেন এবং লাভের একটা অংশ আপনার বন্ধু পাবে। এই যে সামগ্রিক প্রক্রিয়া, এটাকে মূলত বলা হয় বিনিয়োগ। এই যে বিনিয়োগ খাতগুলো রয়েছে, যেটা আমরা একটু আগে বলছিলাম, যে ব্যবসায় খাটানো, জমি কেনা, সঞ্চয়পত্র বিনিয়োগ করা, স্বর্ণ কেনা, এই বিনিয়োগ খাতগুলো কিন্তু আলাদা এবং প্রত্যেকটা খাতের আয় এবং ঝুঁকির পরিমাণ আলাদা। অর্থাৎ আপনি যখন বিনিয়োগ করবেন, সেখানে কিন্তু দুইটা বিষয় থাকবে। প্রথমত আপনার লাভ হতে পারে, দ্বিতীয়ত ক্ষতি হতে পারে। অর্থাৎ আপনার বন্ধু যে ব্যবসাটা করছে, সেখানে অবশ্যই লাভ হবে এরকম কোনো কিন্তু গ্যারান্টি নেই, এরকম কোনো কথা নাই। অর্থাৎ সেখানে কিন্তু ক্ষতিও হতে পারে, সেখানে কিন্তু লসও হতে পারে। অর্থাৎ বিনিয়োগ করার ফলে দুই ধরনের পরিস্থিতির তৈরি হয়। প্রথমত সেখানে লাভ হতে পারে, দ্বিতীয়ত সেখানে ক্ষতি হতে পারে। অর্থাৎ দুই ধরনের আয় এবং ঝুঁকির পরিমাণ কিন্তু সেখানে থাকবে। অর্থাৎ যে খাতগুলো আছে, সেই খাতগুলোতে এক একটা খাতে কিন্তু এক এক রকম ঝুঁকি থাকে, এক এক রকম আয় থাকে। যেমন আপনি যদি হচ্ছে স্বর্ণ কিনে রাখেন, সেই ক্ষেত্রে হয়তো খুব কম টাকা লাভ হবে। তো আপনি যদি একটা ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনার বেশি টাকা লাভ হবে। কিন্তু স্বর্ণ কেনার ফলে আপনার কিন্তু যে ঝুঁকি, সেই ঝুঁকির পরিমাণটা কম। আর আপনি যদি ব্যবসায় টাকাটা দেন, তাহলে কিন্তু সেখানে ঝুঁকির পরিমাণটাও অনেক বেশি। এই জন্য বলা হয়েছে বিভিন্ন খাতে কিন্তু ভিন্ন ভিন্ন রকম ঝুঁকি থাকে এবং ভিন্ন ভিন্ন রকমের লাভের আশঙ্কা থাকে।
এবং এখানে বিনিয়োগের যে গুরুত্বপূর্ণ খাতগুলোর কথা ছিল, যেমন আমরা হচ্ছে এখানে হাইলাইট করে যদি দেখাই, ব্যবসায় খাটানো, জমি কেনা, সঞ্চয়পত্র বিনিয়োগ করা, স্বর্ণ কেনা, শেয়ার ক্রয়। এদের মধ্যে শেয়ার ক্রয়ের যে অংশটা, শেয়ার ক্রয়ের অংশটা নিয়ে আমাদের বইতে আলোচনা করা হয়েছে। আমরা চেষ্টা করবো এখন এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে। আমি একটা গল্পের আকারে যদি বলি তাহলে হয়তো আপনাদের জন্য আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। যেমন হচ্ছে এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, যে ছবিতে বলা আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, যেটাকে ডিএসসি বলা হয় সংক্ষেপে। এবং এখানে হচ্ছে একটা গ্রাফ দেখতে পাচ্ছেন, এবং গ্রাফে দেখতে পাচ্ছেন যে তীর চিহ্ন মতো আছে যেটা উপর দিকে যাচ্ছে। এবং এখানে বেশ কিছু স্কিমের কথা বলা আছে, যেমন 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী পারিবারিক সঞ্চয়পত্র। এগুলো হচ্ছে সঞ্চয়পত্রের বিষয়। সঞ্চয়পত্র বিষয় নিয়ে আমরা জানবো। আমরা এখন হচ্ছে শিখবো শেয়ার বাজার বা স্টক মার্কেট কি। আচ্ছা, শেয়ার বাজার এবং স্টক মার্কেটের বিষয়টা আমি একদম সহজ করে বোঝাচ্ছি। এই বিষয়টা হয়তো আপনার উপরের ক্লাস হলে আরো খুব সহজভাবে সুন্দরভাবে জানতে পারবেন, কিন্তু এখন আপনাদের যেহেতু এই বিষয়টাতে হাতে খড়ি হচ্ছে, যার জন্য আমি চেষ্টা করছি একটা গল্প আকারে বলতে। কথার কথা, আপনার বাড়ির পাশে একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠানটার নাম হচ্ছে ক জুট মিল। আমরা ধরে নিলাম আমাদের বাড়ির পাশে একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যে ব্যবসা প্রতিষ্ঠানটার নাম হচ্ছে ক জুট মিল। এই ক জুট মিলে 1,000 মানুষ চাকরি করে, এবং প্রতি মাসে সেখান থেকে হয়তো বা 10,000 যে পাটের তৈরি যে জিনিসপত্র আছে, পাটের তৈরি জিনিসপত্র 10,000 তৈরি করতে পারে। ঠিক আছে? তাহলে আমরা কি কি জানলাম? আমাদের একটা জুট মিল রয়েছে, জুট মিলের নাম হচ্ছে ক জুট মিল। সেখানে হচ্ছে 1,000 মানুষ চাকরি করে, এবং প্রতি মাসে সেখান থেকে 10,000 পাটের তৈরি আসবাবপত্র তৈরি করতে পারে। এখন এই যে পাটের তৈরি আসবাবপত্রগুলো তৈরি করছে, এটার চাহিদাটা দিন দিন বেড়ে যাচ্ছে। এই যে 10,000 পরিমাণ, 10,000 করে প্রতি মাসে তৈরি হচ্ছে, এটা দিয়ে চাহিদাটা মেটানো সম্ভব হচ্ছে না। এই জন্য কোম্পানির যে মালিক, তিনি চিন্তা করলেন আমরা নতুন আরেকটি কারখানা স্থাপন করব, যে কারখানাটির নাম দিব খ জুট মিল। বা আমাদের খ জুট মিলকে আরো বড় করব, আরো বেশি করে প্রোডাকশন করব, আরো বেশি করে জিনিসপত্র আমরা এখানে তৈরি করব। এখন এই যে বেশি করে তারা জিনিসপত্র তৈরি করবে, তার জন্য কি দরকার? মূলধন দরকার। তার জন্য কি দরকার? টাকা দরকার। এখন সে টাকা কিভাবে পাবে? এই জন্য তিনি হচ্ছে একটা কোম্পানির কাছে আসলো, যে কোম্পানিটার নাম হচ্ছে স্টক এক্সচেঞ্জ। তার যদি ব্যবসাটা ঢাকার আন্ডারে হয় বা ঢাকা যে বিভাগের আন্ডারে হয়, তাহলে সে হয়তো ঢাকা স্টক এক্সচেঞ্জে আসছে। যদি সে যদি চিটাগং এ হয়, তাহলে সে চিটাগং স্টক এক্সচেঞ্জে যাবে। তো এরকম সে যখন ঢাকা স্টক এক্সচেঞ্জে আসলো, এসে সে হচ্ছে তার ব্যবসা প্রতিষ্ঠানের নামে একটা রেজিস্ট্রেশন করলো। এবং রেজিস্ট্রেশন করার পরে সে চিন্তা করলো, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করবো। অর্থাৎ আমার ব্যবসা প্রতিষ্ঠানটার মূল্য হচ্ছে 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা মূল্যটাকে আমি হচ্ছে 10টা ভাগে ভাগ করব। তাহলে প্রত্যেক জনের কত করে আসে? 1 লক্ষ টাকা। অর্থাৎ 1 লক্ষ টাকা দিয়ে আপনি ওই ব্যবসা প্রতিষ্ঠানের একটি শেয়ার কিনতে পারবেন। আপনি 2টা শেয়ার কিনতে চান, তাহলে আপনাকে 2 লক্ষ টাকা দিতে হবে। আপনি 3টা শেয়ার কিনতে চাইলে 3 লক্ষ টাকা দিতে হবে। অর্থাৎ ওই ব্যবসা প্রতিষ্ঠানের 10 লক্ষ টাকার শেয়ার তারা হচ্ছে 10টি ভাগে ভাগ করে বিক্রি করেছে, এবং প্রত্যেকটা শেয়ারের দাম আসছে এরকম 1 লক্ষ টাকা করে। বাস্তবিক অর্থে শেয়ারগুলোর দাম আরো কম হয়, অনেক সময় বেশিও হয়। যেমন 100 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে, 5,000 টাকা হতে পারে। এরকম কিন্তু কোম্পানিগুলো তাদের শেয়ার এরকম মার্কেটে বিক্রি করে থাকে। এবং আপনার টাকাগুলো নিয়ে তারা হচ্ছে তাদের ব্যবসাটাকে বড় করে, ব্যবসাটাকে যখন বড় হয়, সেখানে মুনাফা হয়, তখন কিন্তু আপনার শেয়ারের দামটাও বাড়তে থাকে। পরবর্তীতে আপনি চাইলে সেই শেয়ারটা আরেকজনের কাছে বিক্রি করে দিতে পারেন, কিংবা হচ্ছে সেই মুনাফার অংশটা আপনি নিজের কাছে রাখতে পারেন। এভাবে করে কিন্তু শেয়ার মার্কেট কাজ করে। আমাদের বইতে কি লিখেছে সেটা যদি আমরা একটু পড়ে শোনাই, সেটা হচ্ছে বাজারে বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় করা হয়। কোন কোম্পানির শেয়ার ক্রয় করা মানে সেই কোম্পানির অংশীদার হয়ে যাওয়া, যেটা আমরা বলছিলাম যে এই যে জুট মিলের যে 10টা শেয়ার আপনার কাছে বিক্রি করলো, অর্থাৎ 10টা ভাগে ভাগ করে প্রত্যেকটা শেয়ারকে আপনি কিনছেন, তার মানে ওই কোম্পানির 10 জন মালিকের মতো করে আপনিও কিন্তু একটা মালিক, অর্থাৎ সেই কোম্পানির অংশীদার। সেই কোম্পানির মালিকানার অংশ হয়ে যাওয়া। যখন কোনো কোম্পানি ব্যবসা বড় করতে চায়, যেটা আমরা একটু আগে বলছিলাম যে কোম্পানি ব্যবসা বড় করতে চায় বা নতুন কোনো বিনিয়োগ করতে চায়, তখন বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে জনসাধারণের কাছ থেকে শেয়ার বিক্রি করে। যেটা আমরা বলছিলাম যে আমাদের যে ক জুট মিল ছিল, তারা ওরকম 10টা শেয়ার এরকম জনগণের কাছে বিক্রি করেছে, যেটা বাস্তবিক অর্থ হয়তো অনেক বেশি হয়, যেটা আমরা জাস্ট একটা উদাহরণের জন্য বলেছিলাম। শেয়ার কেনার মাধ্যমে বিনিয়োগকারীরা আশা করেন এই শেয়ারের মূল্য সময়ের সঙ্গে বৃদ্ধি পাবে, যা বিক্রি করে তারা লাভবান হবেন, অথবা কোম্পানির ব্যবসার মাধ্যমে যে লাভ হবে তার লভ্যাংশ পাবে। আমরা কিন্তু গল্পের মধ্যে এটা বলেছিলাম যে আপনি চাইলে আপনার শেয়ারটা বিক্রি করে দিতে পারেন, কিংবা আপনার যে শেয়ারটি রয়েছে
সেই শেয়ারটি আপনার কাছে রেখে দিয়ে প্রতিষ্ঠানটি যদি প্রতি বছর লাভ করে সেই লাভের টাকা নিজে থেকে পেতে পারেন। একটি কোম্পানির শেয়ারের মূল্য বিভিন্ন কারণে বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। যদি কোম্পানিটি লাভ করে তাহলে শেয়ারের মূল্য ভালো করবে, আবার যদি ক্ষতি হয় সেখানে শেয়ারের মূল্য হয়তো বা কমে যাবে বা ফল করবে। কোম্পানির আয় বা নতুন পণ্য সম্পর্কে ইতিবাচক তথ্য, যেমন কোম্পানির শেয়ারের মূল্য বৃদ্ধি করতে পারে, তেমনিভাবে কোম্পানির সম্পর্কে নেতিবাচক তথ্য মূল্য হ্রাস করতে পারে। অর্থাৎ এই যে জুট মূল থেকে যে পণ্যগুলো তৈরি করছে সেই পণ্যগুলো যদি ভালো চাহিদা থাকে বাজারে, তাহলে কিন্তু আপনার যে শেয়ার আছে শেয়ারের মূল্য বৃদ্ধি পাবে। আর যদি এমন হয় যে কোনো কারণে আপনার প্রতিষ্ঠানের পণ্যের যেই নাম ছিল, সুনাম ছিল, সেটা কমে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার শেয়ারের দামটাও কমে যাবে। শেয়ার বাজার খুবই ঝুঁকিপূর্ণ একটা জায়গা, কিন্তু আপনি যদি সঠিকভাবে নির্বাচন করে শেয়ার ক্রয় করতে পারেন তাহলে কিন্তু আপনার লাভবান হওয়ার একটা আশঙ্কা থাকে। শেয়ার বাজারে শেয়ারের মূল্য কখনো বাড়ে কখনো বা কমে যায়, তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে শেয়ার বাজারে বিনিয়োগ করা উচিত। আবার একটি কোম্পানি একটি সেক্টরে বিনিয়োগ না করে ভিন্ন ভিন্ন সেক্টরে কমলে হয়তো আমাদের ঝুঁকির পরিমাণটাও কমে। এই পর্যায়ে আমরা শিখবো সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র কি, সেটা হচ্ছে, আমরা একটু সহজভাবে বলি, সহজভাবে বোঝাই। সেটা হচ্ছে বাংলাদেশ সরকার আমাদের সবচেয়ে বড় যে প্রজেক্ট রয়েছে সেটা হচ্ছে আমাদের যেই পদ্মা সেতু রয়েছে, পদ্মা বহুমুখী সেতু। এই সেতুটা তৈরি করতে কিন্তু বাংলাদেশ সরকারের অনেক টাকা দরকার হয়েছে, ঠিক না? এতগুলো টাকা সরকার কই পেয়েছে আপনারা জানেন? আপনি যদি পদ্মা সেতুর উপর দিয়ে এখন যান তাহলে কিন্তু সেখান দিয়ে যাওয়ার জন্য আপনাকে সরকারকে টাকা দিতে হয়, প্রত্যেকবার যাওয়ার জন্য আসার জন্য টাকা দিতে হয়। অর্থাৎ আপনি মাইক্রো বাসে গেলে সেই মাইক্রো বাস পারাপারের জন্য টাকা দিতে হয়, বাসে গেলে বাস পারাপারের জন্য টাকা দিতে হয়। এরকম প্রত্যেকবার যাওয়া আসা করার জন্য সরকারকে আমরা টাকা দিই। কিন্তু সরকার যখন এই পদ্মা সেতুটা করে তখন তো সরকারের অনেকগুলো টাকা একসাথে দরকার হয়েছে, রাইট? অর্থাৎ এটা করার জন্য সরকারের যে টাকাগুলো দরকার ছিল তা একসাথে দরকার হয়েছে, কিন্তু সরকার এখন তুলতেছে প্রতিদিন প্রতিদিন একটু একটু করে টাকাটা তুলতেছে, সেটা হয়তো আগামী 10 বছর বা 5 বছর টাকাটা তুলবে। কিন্তু যখন এই ব্রিজটা বানায় তখন সরকার এতগুলো টাকা কিভাবে পেয়েছে? তো এই ধরনের কোনো প্রকল্প যখন সরকার নেয় তখন সরকার কি করে, তারা সঞ্চয়পত্র বিক্রি করে। সঞ্চয়পত্র বিক্রি করা মানে সরকার বলে যে আমি এরকম 10 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা বা 5,000 টাকার সঞ্চয়পত্র বিক্রি করলাম, তুমি এটা কিনো। কেনার ফলে আগামী 5 বছর পরে তোমাকে 5,000 টাকার জন্য বা 1 লক্ষ টাকার জন্য এত টাকা ফেরত দেওয়া হবে। যেমনটা পদ্মা সেতুর সময় অনেক বেশি টাকা দরকার হয়েছিল, সরকার অনেকগুলো সঞ্চয়পত্র বিক্রি করেছে, এবং যে টাকাগুলো সরকারের কাছে এসেছে সেই টাকা দিয়ে সঞ্চয়পত্র মানে সেতুটা করেছে। এবং বর্তমানে প্রতিদিন সেতু থেকে যে আয়টা হচ্ছে সেই আয়ের টাকাগুলো যারা সঞ্চয়পত্র কিনেছিল তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। এই সঞ্চয়পত্র কিন্তু অনেকগুলো মেয়াদ আছে বা বিভিন্ন মেয়াদী সঞ্চয়পত্র হয়, যেমন 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। আমরা এখন জানবো 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র কি। 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র এই সঞ্চয়পত্রগুলো মুনাফার হার আকর্ষণীয়, কিন্তু মেয়াদ পূর্তির আগে এই সঞ্চয়পত্র থেকে কোনো ধরনের টাকা উত্তোলন করা যাবে না এবং সর্বনিম্ন 10 লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। অর্থাৎ এই যে 5 বছর মেয়াদী বাংলাদেশের সঞ্চয়পত্র রয়েছে, এই সঞ্চয়পত্রগুলো থেকে আপনি একটা আকর্ষণীয় মানের মুনাফা পাবেন, কিন্তু আপনার শর্ত এখান থেকে 5 বছর আগে কোনো টাকা উত্তোলন করতে পারবেন না এবং সর্বনিম্ন 10 লক্ষ টাকা আপনাকে এখানে বিনিয়োগ করতে হবে। এবং দ্বিতীয়ত বলা হয়েছে 5 বছর মেয়াদী পারিবারিক সঞ্চয়পত্র। 5 বছর মেয়াদী পারিবারিক সঞ্চয়পত্র কি? এই ধরনের সঞ্চয়পত্র প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা মুনাফা পাওয়া যায়। অর্থাৎ আপনি যখন এই যে সঞ্চয়পত্রগুলো কিনবেন সেক্ষেত্রে প্রতি মাসে আপনাকে মুনাফা দেওয়া হবে। প্রথমে যে সঞ্চয়পত্র নিয়ে কথা বলেছিলাম সেখানে কিন্তু 5 বছর আগে আপনাকে কোনো টাকা দেওয়া হবে না, কিন্তু পারিবারিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে প্রতি মাসে আপনাকে যে মুনাফা টাকাটা আছে সেটা দিয়ে দেওয়া হবে। তবে এই ধরনের সঞ্চয়পত্র কেবলমাত্র নারী এবং যে সকল পুরুষের বয়স 65 বছরের বেশি তারা এই ধরনের সঞ্চয়পত্রগুলো কিনতে পারেন। এবং এই সঞ্চয়পত্রে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ 10,000 টাকা। সেসব পরিবার তাদের সঞ্চিত অর্থের আয়ের উপর নির্ভরশীল, কোনোভাবেই তাদের শেষ সঞ্চয়টুকু নষ্ট করতে চান না, তাদের জন্য সঞ্চয়পত্রে বিনিয়োগ করা সর্বোত্তম। অর্থাৎ এই সঞ্চয়পত্র প্রতি মাসে আপনাকে মুনাফা দিবে, সর্বনিম্ন 10,000 টাকা আপনি এখানে বিনিয়োগ করতে পারেন। এবং এই সঞ্চয়পত্রটা মূলত নারীদের জন্য এবং পুরুষের ক্ষেত্রে যাদের বয়স 65 বছরের বেশি তারা এখানে আবেদন করতে পারবে বা তারা এটা কিনতে পারবে। এবং এটা মূলত তাদের জন্য যারা নিজের শেষ সম্বলটুকু নষ্ট করতে চায় না, এটা আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় তাদের জন্য। এই পর্যায়ে আমরা শিখবো 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। অর্থাৎ আপনি যে সঞ্চয়পত্রগুলো কিনবেন এটার জন্য প্রতি 3 মাস পর পর আপনি মুনাফা উঠাতে পারবেন। এবং কোনো ব্যক্তি বা পরিবারের নির্দিষ্ট সময়ান্তে সঞ্চিত অর্থের আয় প্রয়োজন নেই, তাহলে তাদের জন্য সঞ্চয়পত্রে বিনিয়োগ করা
উত্তম। অর্থাৎ আপনি যদি একটা নির্দিষ্ট সময় পর পর আপনার সঞ্চিত যে অর্থ আছে সেখান থেকে মুনাফা নিতে চান, তাহলে এটা আপনার জন্য খুবই উত্তম একটা প্রস্তাব। এই ধরনের সঞ্চয়পত্র ছাড়াও বিভিন্ন রকমের সঞ্চয়পত্র বন্ড পাওয়া যায়, যেমন পেনশনার সঞ্চয়পত্র, প্রাইস বন্ড, ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ইত্যাদি। এসব ক্ষেত্রে বিনিয়োগ করে লাভবান হওয়া যায় এবং যে কোনো ধরনের সঞ্চয়পত্র বন্ডে বিনিয়োগ করে কোনো রকম আর্থিক ঝুঁকি নেই। যেমনটা আমরা একটু আগে শিখেছিলাম যে বিনিয়োগের মধ্যে দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে লাভ হওয়ার আশঙ্কা থাকে, আর একটা হচ্ছে ঝুঁকির আশঙ্কা থাকে। কিন্তু এই যে সঞ্চয়পত্র রয়েছে এখানে কোনো রকম ঝুঁকির আশঙ্কা নেই এবং এখানে একটি লাভের ভালো আশঙ্কা থাকে। এবার আমরা শিখব ঋণ সেবা। ঋণ সেবাটা কি? ঋণ হচ্ছে, যেটা আমরা একদম চ্যাপ্টারের শুরুতে আলোচনা করেছিলাম, ঋণ হচ্ছে ধরুন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে চাচ্ছেন, এই জন্য হচ্ছে আপনার 10,000 টাকা লাগবে, কিন্তু আপনার হাতে হয়তো 2,000 টাকা আছে, বাকি 8,000 টাকা আপনি কিভাবে পাবেন? এই জন্য হয়তো বিভিন্ন ব্যাংকের কাছে আপনি যাবেন এবং ব্যাংকের থেকে আপনি সেই 8,000 টাকা ঋণ হিসেবে আনতে পারেন এবং সেই 8,000 টাকা ঋণ হিসেবে আনার কারণে প্রতি মাসে তাদেরকে হচ্ছে আপনি কিস্তি আকারে বা এক নির্দিষ্ট পরিমাণ টাকা তাদেরকে দিয়ে দিবেন। পাশাপাশি এই 8,000 টাকার বিপরীতে আপনাকে হয়তো ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণের মুনাফা প্রদান করতে হবে। তো বিভিন্ন রকমের ঋণ রয়েছে, যে ঋণগুলো আমরা এখন শিখবো। যেমন প্রথমত বলা হয়েছে চলমান ঋণ সম্পর্কে। চলমান ঋণ কি? যেটাকে আমরা চলমান ইংরেজি জেনেছিলাম কারেন্ট, ঋণ মানে হচ্ছে লোন, কারেন্ট লোন। কারেন্ট লোন হচ্ছে বা চলমান ঋণ হচ্ছে যারা হচ্ছে সাধারণ ব্যবসায়ী আছে, ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে, দোকানদার, কারখানা মালিক ইত্যাদি, এই ধরনের চলমান ঋণ সুবিধা তাদের জন্য। এই সুবিধার আওতায় একজন ঋণ গ্রহীতা বছরের যে কোনো সময় তার ঋণ সীমা পর্যন্ত ঋণ উত্তোলন করতে এবং পরিশোধ করতে পারেন। এই ঋণ 1 বছরের জন্য দেওয়া হয়, 1 বছর শেষ হলে ঋণটিকে নবায়ন করতে হয়। এই ঋণ গ্রহণের মাধ্যমে ব্যবসায়ী তাদের প্রতিদিনের ব্যবসায়িক চাহিদা পূরণ করতে পারে। চলমান ঋণ কি? অর্থাৎ আপনার হয়তো ব্যবসার জন্য যে কোনো সময় টাকা লাগতে পারে, আপনি ব্যাংক থেকে সেই টাকাটা আনবেন এবং সেই টাকাটা 1 বছরের মধ্যে আপনাকে পরিশোধ করতে হবে। 1 বছরের বাইরে সেটা পরিশোধ করতে পারবেন না। 1 বছর অতিক্রম হয়ে গেলে সেক্ষেত্রে আপনাকে সেটি নবায়ন করতে হবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কি পয়েন্ট রয়েছে, গুরুত্বপূর্ণ কথা বলা আছে, সেটা হচ্ছে ঋণ সীমা। ঋণ সীমা জিনিসটা কি? ঋণ সীমা পর্যন্ত তোলা। ঋণ সীমা হচ্ছে, যেমন ধরুন আপনার হয়তো 50,000 টাকার ব্যবসা, তো সেখান থেকে আপনি চাইলে 1 লক্ষ টাকা তুলতে পারবেন না, ঠিক না? আপনি আপনি হয়তো সেখান থেকে 10,000 20,000 টাকা তুলতে পারবেন, কিন্তু আপনার যদি 50 কোটি টাকার ব্যবসা হয় তাহলে সেখান থেকে হয়তো আপনি 50 লক্ষ টাকা তুলতে পারবেন। এই জন্য আপনার যে পরিমাণ অ্যাসেট রয়েছে, আপনার যে পরিমাণ টাকা রয়েছে, আপনার যে সামর্থ্য রয়েছে, সেই সামর্থ্য অনুযায়ী ব্যাংক নির্ধারণ করবে আপনি কত টাকা ঋণ পাবেন। যত টাকা ঋণ পাবেন সেটাকে মূলত বলা হয়েছে ঋণ সীমা। এ পর্যায়ে আমরা জানবো আমদানি রপ্তানি ব্যবসার জন্য ঋণ। আমদানি রপ্তানি ব্যবসা কি? আমদানি মানে হচ্ছে বিদেশ থেকে কোনো একটা জিনিস কিনে নিয়ে আসা, আর রপ্তানি মানে হচ্ছে বাংলাদেশ থেকে কোনো একটা জিনিস বিদেশে পাঠানো। তো এই যে বিদেশ থেকে আপনি একটা জিনিস কিনে নিয়ে আসবেন বা বাংলাদেশ থেকে একটা জিনিস পাঠাবেন, এই জন্য কিন্তু আপনার একটা অর্থের প্রয়োজন হতে পারে। এই ধরনের ব্যবসা পরিচালনা করার জন্য ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয় সেটাকে মূলত বলা হয়েছে আমদানি বা রপ্তানি ঋণ। এই ধরনের ঋণগুলো মূলত স্বল্প সময়ের জন্য প্রদান করা হয়ে থাকে এবং এই ধরনের ঋণ নির্দিষ্ট সময়ান্তে বা সময়টা যখন শেষ হয়ে যায় তখন এটা পরিশোধ করতে হয়। এবার আমরা শিখব মেয়াদি ঋণ। মেয়াদি ঋণ হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য যে ঋণ প্রদান করা হয় তাকে মেয়াদি ঋণ বলে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় বলা থাকবে, ব্যাংক আপনাকে বলে দিবে যে ভাই আমি তোমাকে 50,000 টাকা দিলাম, এই সময়ের মধ্যে তুমি আমাকে টাকাটা পরিশোধ করে দিবা মুনাফা সহ। সাধারণত যে আমাদের যে গ্রামের দিকে কৃষক রয়েছে, বা হচ্ছে বর্গা চাষী রয়েছে, বা নতুন কোনো কলকারখানা স্থাপন করার ক্ষেত্রে বা বাড়ি নির্মাণের ক্ষেত্রে এই ধরনের ঋণ দেওয়া হয়ে থাকে। এই ধরনের ঋণের টাকা একসাথে পাওয়া যায় এবং প্রতি মাসে কিস্তি আকারে সেগুলো পরিশোধ করতে হয়। এই ধরনের যে ঋণ রয়েছে, এটা সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে তা হচ্ছে আমাদের যে ঋণের যে পরিকল্পনা রয়েছে, পরিকল্পনা মাফিক আয়ের উপর নির্ভর করে সেটা আমরা পরিচালনা করতে পারি এবং আয়ের থেকে সেই টাকাগুলো আমরা পরিশোধ করতে পারি। এসব ছাড়াও কিন্তু অনেক রকমের ঋণ আমরা দেখে থাকি, সেটা হচ্ছে কৃষকদের জন্য ঋণ দেওয়া হয়, যারা দিনমজুর আছে তাদের জন্য ঋণ দেওয়া হয়। তারপরে হচ্ছে যারা আ অনগ্রসর জনগোষ্ঠী রয়েছে, অর্থাৎ যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে, প্রান্তিক জনগোষ্ঠী, তাদেরকে ঋণ দেওয়া হয়। যারা বেকার রয়েছে, বেকারদের জন্য ঋণ দেওয়া হয়। বা যারা দেশের বাইরে যেতে চাচ্ছে কাজ করতে, তাদেরকে ঋণ দেওয়া হয়। বা দরিদ্র জনগোষ্ঠী রয়েছে, তাদেরকে কিন্তু এরকম ঋণ দেওয়া হয়। অর্থাৎ আমরা এরকম বিভিন্ন ঋণ সম্পর্কে জেনেছি, যা মূলত বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে বিভিন্ন ভাবে বা বিভিন্ন আওতায় ঋণগুলো প্রদান করা হয়ে থাকে। এই সকল ঋণের মধ্যে কৃষি ঋণ দেশের সকল অঞ্চলের কৃষক, বর্গা চাষী তাদেরকে প্রদান করা হয়। কৃষিকাজের জন্য প্রয়োজনীয় বীজ, তারপর সার, যন্ত্রপাতি ইত্যাদি কৃষিভিত্তিক আর্থিক কার্যক্রম বৃদ্ধির সুযোগ কাজে লাগাতে পারে। এই জন্য মূলত কিন্তু কৃষি ঋণগুলো দেওয়া হয়ে থাকে। এবং কৃষি বা পল্লী ঋণ গ্রহণের ক্ষেত্রে ঋণের জন্য নির্ধারিত মুনাফা ব্যতীত
অন্য নামে কোনো প্রকার চার্জ বা প্রসেসিং ফি, মনিটরিং ফি নেওয়া হয় না। অর্থাৎ একটা ঋণ প্রদান করার জন্য কিন্তু সেখানে অনেক রকমের ফি নেয়া হয়ে থাকে। যেমন সেটা কতদিন আপনি রাখলেন টাকাটা এনে, বা হচ্ছে যে প্রসেস করার জন্য যে অর্থটা, এই ধরনের চার্জ কিন্তু যারা আ কৃষি ঋণ আছে বা পল্লী ঋণ আছে এক্ষেত্রে রাখা হয় না। এসব ছাড়াও কিন্তু যারা অন্যান্য ব্যবসা করতে চায়, যেমন ক্ষুদ্র মাঝারি ব্যবসা করতে চায় বা উদ্যোক্তা রয়েছে, তাদের জন্য কিন্তু বিভিন্ন রকমের আ ঋণের ব্যবস্থা রয়েছে। যেখানে সংক্ষেপে বলা হচ্ছে CMSME, অর্থাৎ কটেজ, সি ফর কটেজ, এম ফর হচ্ছে মাইক্রো অর্থাৎ ক্ষুদ্র, এস ফর হচ্ছে স্মল, এম ফর হচ্ছে মিডিয়াম, ই মানে হচ্ছে এন্টারপ্রেনার। তার মানে হচ্ছে কুটির, ক্ষুদ্র, ছোট এবং মাঝারি। এই যে আমরা এতক্ষণ শিখলাম যে কৃষির পাশাপাশি কিন্তু এরকম কুটির, যারা হচ্ছে কুটির শিল্প নিয়ে কাজ করে, মাইক্রো যাদের ক্ষুদ্র ব্যবসা রয়েছে, স্মল যাদের হচ্ছে ছোট ব্যবসা রয়েছে, মিডিয়াম যাদের মাঝারি ব্যবসা রয়েছে তাদেরকে ঋণ প্রদান করা হয়ে থাকে। এখন প্রশ্ন হতে পারে যে ক্ষুদ্র, স্মল, মাঝারিদের মূল তফাৎ কি? আপনার যদি হচ্ছে কোন রকমের কতজন মানুষ আপনার কারখানায় বা আপনার প্রতিষ্ঠানে কাজ করে, আপনার সেখানে ভারী যন্ত্রপাতি আছে কিনা, এইসবের উপর নির্ভর করে ক্ষুদ্র, ছোট এবং মাঝারি নির্ধারণ করা হয়ে থাকে। যেমন আমরা চ্যাপ্টারের শুরুতে যেটা শিখেছিলাম যে ৳১০ দিয়ে ঋণ পাওয়া যায়। আপনি যখন ব্যাংক থেকে ঋণ নিতে যাবেন সেখানে কিন্তু একটা প্রক্রিয়া থাকে, একটা সিস্টেমের ভিতর দিয়ে আপনাকে যেতে হয়। তো সেই সিস্টেমের আওতায় এখানে বলা হয়েছে নিম্ন আয়ের পেশাজীবী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার বা তাদেরকে নতুন করে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যুক্ত করার জন্য ৳১০ দিয়ে তারা হচ্ছে আ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে, এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে তারা কিন্তু সেখান থেকে বিশেষ ঋণের সুবিধা পাবে। কেবলমাত্র ব্যক্তিগত গ্যারান্টির বিপরীতে এই ঋণ সুবিধার আওতায় ৫ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা ঋণ পাওয়া যায়। এই ঋণ সুবিধাকে কাজে লাগিয়ে নিম্ন আয়ের যেকোনো মানুষ তার আর্থিক অবস্থার উন্নতি করতে পারে। অর্থাৎ আপনি যখন একটা ব্যাংক থেকে ঋণ আনতে যাবেন, সেখানে কিন্তু অবশ্যই আপনাকে ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তো সেই অ্যাকাউন্ট খোলার জন্য আপনি কেবলমাত্র ৳১০ দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং আপনাকে যদি কোনো ভালো মানুষ বা হচ্ছে একটা গণ্যমান্য ব্যক্তি কেউ গ্যারান্টার হয়, তো আপনাকে বলে যে, "না, এই লোককে আমি চিনি।" গ্যারান্টার বলতে হচ্ছে, যেমন এখানে একটা গ্যারান্টির কথা বলা হচ্ছে, যেটা হয়তো আপনারা কোনো সময় শুনে থাকবেন, গ্যারান্টার। গ্যারান্টির কথা বলতে মূলত বলা হয়েছে, যেমন ধরুন আপনি হচ্ছে একটা জায়গা থেকে ঋণ নিবেন। সেই জায়গা থেকে আপনাকে কেন বিশ্বাস করবে? কোন কারণে বিশ্বাস করে আপনাকে এতগুলো টাকা দিবে? তো আপনার স্কুলের শিক্ষক যদি বলে যে, "না, এই ছেলেটা ভালো আছে, তার ব্যবসার একটা ভালো উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তোমরা তাদেরকে ঋণ দিতে পারো।" সেক্ষেত্রে হয়তো আপনাকে ঋণটা দেয়া হতে পারে। তো এই যে আপনার শিক্ষক আপনার সাফাই গাইলো, আপনার শিক্ষক আপনার কথা বললো, এটাই মূলত এখানে গ্যারান্টির কথা বলা হয়েছে। ঠিক আছে? তো আপনার শিক্ষকের কথার উপর ডিপেন্ড করে, বা শিক্ষককে ব্যাংক কতটা বিশ্বাস করে সেটার উপর নির্ভর করে আপনাকে হয়তো ৫ থেকে ২০ লক্ষ টাকা ঋণ দেয়া হতে পারে। এই ধরনের ঋণগুলো নেয়ার মাধ্যমে কিন্তু আমাদের দেশে যে বেকার জনগোষ্ঠী রয়েছে, বা যারা একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে, তারা কিন্তু বিভিন্ন রকমের কাজের সাথে বা বিভিন্ন রকম ব্যবসার সাথে নিজেদেরকে সংযুক্ত করতে পেরেছে। পাশাপাশি কিন্তু অনেকে রয়েছে যারা আ ঋণ নিয়ে দেশের বাইরে পাড়ি জমিয়েছে, এবং বৈদেশিক যে শ্রমবাজার রয়েছে সেখানে তারা খুব সুন্দরভাবে নিজেদেরকে ফিট করে নিয়েছে, এবং প্রতি মাসে আম আ বিশাল অঙ্কের কিন্তু বৈদেশিক মুদ্রা বাংলাদেশে পাঠাচ্ছে। এর পাশাপাশি কিন্তু আমাদের দেশে অনেক তরুণ উদ্যোক্তা রয়েছে যারা হয়তো আ বিভিন্ন আ খাতে নিজেদেরকে সংযুক্ত করেছে। আর্থিক কার্যক্রমের উন্নয়নের উদ্দেশ্যে আমাদের ব্যক্তিগত চাহিদা পূরণ ছাড়াও কিন্তু এই যে ব্যাংক থেকে, প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যায়, যা ভোক্তা ঋণ নামে পরিচিত। এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম, সেটা হচ্ছে ভোক্তা ঋণ কি? আমরা এতক্ষণ যেই খাতগুলোর কথা জানলাম, এই খাতগুলো ছাড়াও কিন্তু বিভিন্ন ভাবে আমাদেরকে ঋণ দেওয়া হতে পারে। যেমন আপনি হয়তো একটা কম্পিউটার কিনবেন, সেই কম্পিউটার করার জন্য ঋণ দেওয়া হতে পারে, ফোন কেনার জন্য ঋণ দেওয়া হতে পারে, গাড়ি কেনার জন্য ঋণ দেওয়া হতে পারে, শিক্ষা ঋণ দেওয়া হতে পারে, বা আপনি হয়তো একটা বাড়ি তৈরি করবেন, বাড়ির জন্য ঋণ দেওয়া হতে পারে। এরকম টিভি, ফ্রিজ বিভিন্ন কারণে আমাদেরকে ঋণ দেওয়া হতে পারে। আবার ক্রেডিট কার্ডও কিন্তু এক ধরনের ঋণ, যেটা আমি এখনই বলছি। তো এই যে ঋণগুলো আছে, এই ধরনের ঋণকে বলা হয় ভোক্তা ঋণ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভোক্তা ঋণ কাকে বলে? তাহলে আশা করছি উত্তর দিতে পারবেন। ভোক্তা ঋণ হচ্ছে আমাদের ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে যে ঋণ পাওয়া যায় তাকে ভোক্তা ঋণ বলে। এখন প্রশ্ন হচ্ছে ক্রেডিট কার্ড কি? আমরা ২ ধরনের কার্ড শুনি। একটা হচ্ছে ডেবিট কার্ড, একটা হচ্ছে ক্রেডিট কার্ড। ডেবিট কার্ড হচ্ছে আপনি ব্যাংকে যদি ৳৫০,০০০ জমা রাখেন, সেই ৳৫০,০০০ জন্য আপনাকে ব্যাংক একটা কার্ড দিবে, যেটা হচ্ছে ডেবিট কার্ড। অর্থাৎ আপনার ৳৫০,০০০ পর্যন্ত আপনি সেটা খরচ করতে পারবেন। কিন্তু ক্রেডিট কার্ড হচ্ছে আপনার অ্যাকাউন্টে ৳১ নেই। কিন্তু আপনি হচ্ছে সেখান থেকে ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ব্যাংকের নিয়ম অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি সেখান থেকে খরচ করতে পারবেন। পরবর্তীতে সে টাকাটা আপনাকে ব্যাংকে পরিশোধ করতে হবে। এটাই মূলত হচ্ছে
ক্রেডিট কার্ড। ডেবিট কার্ড হচ্ছে আপনার নিজের টাকা আপনি খরচ করবেন। আর ক্রেডিট কার্ড হচ্ছে ব্যাংক থেকে লোন নিয়ে সে টাকাটা আপনি খরচ করবেন। তো এই পর্যায়ে আমরা হচ্ছে অনেক রকমের ঋণ সম্পর্কে জেনেছি এবং কোন ঋণটা কিভাবে কাজ করে এই ব্যাপারগুলো নিয়ে আমরা জেনেছি। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। কেমন লাগলো আমাদের এই ক্লাস? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে যেই সাবস্ক্রাইব বাটনটি রয়েছে, এখনো যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করে দিবেন। কেননা প্রতিনিয়তই কিন্তু আমরা নতুন, নতুন ক্লাসের ভিডিও আপলোড করছি এবং নতুন, নতুন যেই কারিকুলাম রয়েছে বর্তমানে, এই কারিকুলাম উপর ভিত্তি করে প্রত্যেকটা শ্রেণীর জন্য, প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা কিন্তু বিষয়ভিত্তিক, শ্রেণীভিত্তিক আলাদা, আলাদা ক্লাস এখানে দিচ্ছি। যাতে করে শিক্ষার্থীরা খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারে। যেহেতু কারিকুলাম নতুন, অভিভাবকদের যেমন এই ব্যাপারে তেমন কোনো আইডিয়া নেই। পাশাপাশি কিন্তু যারা শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তাদেরও তেমন স্বচ্ছ আইডিয়া নেই বা তাদের মনে অনেক সময় প্রশ্ন থাকে কিরকম পরীক্ষা হতে পারে, কিভাবে প্রশ্ন হতে পারে। তো আমরা চেষ্টা করছি আমাদের ক্লাসগুলোতে সব বিষয়ে আপনাদেরকে সহজে বোঝানোর, সহজে একটা ধারণা দেওয়ার, যাতে করে শিক্ষার্থীরা এই ব্যাপারটা থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো আমাদের ক্লাস কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার যেকোনো প্রশ্ন সেটা কমেন্ট করে জানাতে পারেন। আমাদের সম্মানিত অ্যাডমিন মহোদয় আছে, তারা আপনাদের সকল প্রশ্নের উত্তর যথাযথ সময়ে প্রদান করবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।